আমাদের জীববিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায় হচ্ছে কোষ আর তার গঠন। এই অধ্যায়ে আমরা উদ্ভিদ কোষ নিয়ে পড়ব, কোষের গঠন নিয়ে পড়ব এবং কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো সেগুলোর গঠন নিয়ে পড়ব, সেগুলোর কাজ কী সেগুলো জানার চেষ্টা করব। এবং একটা ছোট অঙ্গাণু নাম হচ্ছে ক্রোমোজোম। যদিও অঙ্গাণুটা ছোট, কিন্তু এটা নিয়ে আমরা বিশদভাবে পড়ব। ক্রোমোজোম পড়ব, ডিএনএ পড়ব, আরএনএ পড়ব। তাছাড়া এগুলোর মধ্যে কিছু ছোট ছোট প্রসেস আছে যেগুলোকে বলা হয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো নিয়ে আমরা জানবো। আমরা ইতিমধ্যেই জানি যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে ডিএনএর পার্টকে বলা হয় জিন। আমরা জিন নিয়ে জানবো এবং জেনেটিক কোড নিয়ে জানবো। এখন কোষের নামকরণ কিভাবে হলো? কোষের নামকরণের কথা বললেই যার নাম প্রথমেই চলে আসে তিনি হচ্ছেন রবার্ট হুক। তার সাথে কোষের নামের সম্পর্ক কি? তিনি যেটা করছিলেন যে তিনি একটা কাঠের ছিপি নিয়ে কাঠের ছিপির ছোট একটা সেকশন করছিলেন। কাঠের ছিপির একটা অংশ নিয়ে সেকশন করছিলেন। এখন কাঠের ছিপিগুলো নর্মালি গাছের বাকল থেকে তৈরি করা হতো। তো গাছের বাকলের মধ্যে অবশ্যই কোষ আছে। তো তিনি কাঠের ছিপির সেকশন করার পর তিনি এই ধরনের গঠন দেখতে পেলেন। কাঠের ছিপির সেকশন করার পর এই ধরনের তিনি গঠনগুলো দেখতে পেলেন, হ্যাঁ? তো এই যে এই ধরনের গঠনগুলো, এখানে তিনি ছোট 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 অনেকগুলো চেম্বার বা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছেন। এখানে ছোট ছোট অনেকগুলো চেম্বার বা প্রকোষ্ঠ দেখা যাচ্ছে বা ছোট ছোট বক্স দেখা যাচ্ছে। এই বক্সগুলোকে আশ্রমের সন্ন্যাসীরা বা পাদ্রীরা যেসব জায়গায় থাকেন সেই প্রকোষ্ঠের মতো দেখায়, সেই প্রকোষ্ঠের মতো দেখায় বা সেই সেলের মতো দেখায়। সেল মানে হচ্ছে প্রকোষ্ঠ। সেই থেকে তিনি তার নাম দিলেন সেল। কাঠের ছিপির ছোট ছোট অংশগুলোকে তিনি নাম দিলেন সেল। এই সেল শব্দটা আসছে ল্যাটিন সেলুলা থেকে। সেলুলা একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন সেলুলা থেকে সেল শব্দটা আসছে। এবং তার এই পর্যবেক্ষণ তিনি একটা গ্রন্থে প্রকাশ করছেন। সেই গ্রন্থটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া। যদিও তিনি যে সেলগুলো দেখছেন এগুলো যেহেতু গাছের বাকলের কোষ ছিল এবং গাছের বাকলের কোষ থেকে যখন কাঠের ছিপি তৈরি করা হয় এই কোষ কোনোটাই জীবিত ছিল না, সবগুলো কোষই ছিল মৃত। এই জন্য তিনি শুধু বাইরের দিকের কোষের চেম্বারগুলো বা প্রকোষ্ঠগুলোই দেখেছেন, ভিতরের কোনো সজীব উপাদান তিনি দেখতে পান নাই। আর তখনও ইলেকট্রন মনোবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় নাই, সেটা আজ থেকে অনেক আগের কাহিনী, 1665 সালের কথা। হ্যাঁ, এই জন্য তিনি এই ধরনের ছোট ছোট চেম্বার বা ছোট ছোট প্রকোষ্ঠ বা ছোট ছোট বক্স দেখতে পেয়েছিলেন, যেগুলোকে তিনি বললেন যে এগুলো হচ্ছে এক একটা সেল। আশ্রমের সন্ন্যাসীরা যেরকম সেলে থাকে, তিনি ওই আশ্রমের সন্ন্যাসীদের সেলের কথা তার মনে আসায় তিনি সেখান থেকে এগুলো নামকরণ করেন সেল অথবা প্রকোষ্ঠ। সেখান থেকে নামকরণ হলো সেল বা কোষ। তো আমাদের প্রচলিত ধারণা অনুসারে কোষ হচ্ছে অনেক ছোট, যেটাকে আমরা অবশ্যই দেখার জন্য মাইক্রোস্কোপ লাগবেই এবং ভালোভাবে দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। না হলে আমরা শুধু কোষের মাঝখানের দিকে ছোট নিউক্লিয়াসগুলো দেখতে পাবো। কিন্তু এমন কিছু কোষও আছে যেগুলো এমনি খালি চোখেই দেখা যায়। হ্যাঁ, এই ধরনের একটা কোষ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা কোষ। এটা হচ্ছে একটা কোষ। এটার কি কেউ গেস করতে পারি? এটা হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম, এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ, সবচেয়ে বড় কোষ। এটা দৈর্ঘ্য 17 সেন্টিমিটারের মতো, আর প্রস্থ আমরা যদি এদিকে চিন্তা করি তাহলে প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটারের মতো। তাহলে উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। এছাড়া আমাদের যে নিউরনগুলো থাকে, হ্যাঁ, মানুষের নিউরন, বিশেষত মোটর নিউরন, কিছু কিছু নিউরন থাকে, মোটর নিউরন কিছু অংশ, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের ব্রেইন থেকে বা স্পাইনাল কর্ড থেকে, মানে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনাগুলো বহন করে নিয়ে যায়। এরকম কিছু কিছু নিউরনের কোষ আছে যেটা 1.37 মিটার লম্বা। এরও কিছুদিন পরে আরেকজন বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যান্টনি ভ্যান লিভেনহুক। অ্যান্টনি ভ্যান লিভেনহুক তিনি যে কোষ দেখেছেন, এই কোষের ভিতরে সমগ্র জীবিত বস্তু
বা জীবিত দ্রব্য সহ পুরো কোষটাই দেখেছেন। রবার্ট হুক যেই কোষ দেখছিলেন সেটা ছিল শুধুমাত্র কোষের বাইরের দিকের অংশ বা প্রকোষ্ঠগুলো দেখছেন, চেম্বারগুলো দেখছেন। কোষের ভিতরে সজীব উপাদান তার দেখার কোনো চান্স ছিল না, কারণ কোষগুলো ছিল মৃত কোষ। কিন্তু অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক তিনি সমগ্র কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন। জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন, সেটাও অনেক আগের কথা, 1674 সালের কথা। এরও কিছুদিন বলতে প্রায় 150 বছরেরও পরে রবার্ট ব্রাউন নামে একজন বিজ্ঞানী, তিনি কোষের মধ্যে মাঝখানে একটা অংশ দেখতে পেলেন, যেটার নাম হচ্ছে, আমরা যেটাকে নিউক্লিয়াস বলি। সুতরাং রবার্ট ব্রাউন প্রথম কোষের মধ্যে নিউক্লিয়াস দেখতে পেলেন। এরও কিছুদিন পরে ফেলিক্স ডুজার্ডিন নামক একজন ভদ্রলোক, তিনি এই কোষের মাঝখানে যে থকথকে জেলির মতো পদার্থ থাকে, যেটাকে আমরা প্রোটোপ্লাজম নামে চিনি, এই জেলির মতো এই থকথকে পদার্থটাকে ফেলিক্স ডুজার্ডিন তিনি এটাকে বলছেন সারকোড। তিনি এইটাকে নামকরণ করছেন সারকোড, যেটাকে পরে আরেকজন ভদ্রলোক পার্কিনজে নামকরণ করছেন প্রোটোপ্লাজম। আমরা মনে রাখবো প, অর্থাৎ পার্কিনজে প্রোটোপ্লাজম। এরপরে আস্তে আস্তে যখন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের ডেভেলপমেন্ট শুরু হলো, তখন থেকে কোষের ভিতরের অঙ্গাণুগুলোর গঠন পর্যন্ত জানা যেতে লাগলো। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী কোষকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছেন। আমরা যদি দেখি যে একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে জিন ব্রাচেট, তিনি বলছেন যে আচ্ছা, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। আচ্ছা, এখানে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে কোষকে সংজ্ঞায়িত করলেও তাদের মূল কথা একই। তাদের মূল কথাটা কি? তাদের মূল কথাটা হচ্ছে যে কোষ, আমাদের উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ যেটাই বলি, দেহ গঠন হচ্ছে কোষ দিয়ে, এবং দেহ কাজ করেও কোষ দিয়ে। সুতরাং দেহের গঠনগত একক এবং কার্যিক একক হচ্ছে কোষ, এবং কোষ এটা নিজে নিজে বিভাজন করতে পারে, স্ববিভাজন ক্ষমতা থাকে তার, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। এই মোদ্দা কথাটাকেই বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে বলছেন। আমরা যদি দেখি যে জিন ব্রাচেট তিনি বলছেন যে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, অর্থাৎ দেহ গঠিত হচ্ছে কি দিয়ে? দেহ গঠন হচ্ছে কোষ দিয়ে। তারপরে আরেকজন বিজ্ঞানী, দুইজন বিজ্ঞানী অ্যাকচুয়ালি, লুই অ্যান্ড সিকেভিস, তারা বলছেন যে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের মূল একক। জৈবিক ক্রিয়াকলাপের একক, তার মানে দেহ কাজ করতেছে কোষ দিয়ে। এবং তারা বলছেন যে এই কোষ হচ্ছে একটা অর্ধবেদ্য ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত থাকে। এই ঝিল্লিটাই হচ্ছে অ্যাকচুয়ালি কোষ ঝিল্লি। এই ঝিল্লিটা কি ঝিল্লি? এই ঝিল্লিটা হচ্ছে কোষ ঝিল্লি, এবং এগুলো অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম, অর্থাৎ তারা স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। তারপরে বিজ্ঞানী সিপি হিকম্যান বলছেন যে কোষ হলো জৈবিক গঠন ও কার্যের একক। সুতরাং আমাদের গঠনের একক এবং কাজের একক হচ্ছে কোষ, এবং এটি ন্যূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম, অর্থাৎ স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। ডি রবার্টিসের মতে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। সুতরাং দেহ গঠন আর কাজ করতেছে কোষ দিয়ে। এখন কোষ তো স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, সুতরাং নতুন সৃষ্ট কোষ আগের কোনো কোষ থেকে জন্মগ্রহণ করতেছে বা আগের কোষের বিভাজনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। তাহলে প্রথম কোষ কিভাবে সৃষ্টি হলো? স্বভাবত এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন কিছু কিছু বিজ্ঞানী এটা নিয়ে বিভিন্ন রকম মতবাদ, বিভিন্ন রকম ধারণা পোষণ করছেন। দুইজন বিজ্ঞানী স্পেসিফিক্যালি, তাদের নাম হচ্ছে বিজ্ঞানী মিলার এবং বিজ্ঞানী ইউরে। তারা কিছু গ্যাসকে একটা চেম্বারের মধ্যে একসাথে করছেন। কি কি গ্যাস সেগুলো? তারা করছেন কি, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প, এই পদার্থগুলোকে একত্র করে এগুলোর মধ্যে তারা ইলেকট্রিসিটি ফ্লো করছেন, এবং আশ্চর্যজনকভাবে এর ফলে অ্যামিনো অ্যাসিড তৈরি হলো, অ্যামিনো অ্যাসিড। এবং এখান থেকে ধারণা করা হয় যে প্রথম যে কোষ সৃষ্টি হলো সেটা অবশ্যই যে কোনো জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে, জড় উপাদান থেকে। কোষ তো একটা জীবিত উপাদান, সুতরাং জড় উপাদান থেকে জীবিত কোষ সৃষ্টি হয়েছে। এবং বাতাসে যে বজ্রপাত হয়, লাইটেনিং,
এই লাইটেনিংয়ের সময় বায়ুমণ্ডলে যে মিথেন, অ্যামোনিয়া, পানি এবং হাইড্রোজেন আছে, পানি বলতে পানির হচ্ছে ভেপার ফর্মটা, H2O, ভেপার মানে হচ্ছে জলীয় বাষ্প, VAP মানে ভেপার মানে জলীয় বাষ্প হাইড্রোজেন, এগুলো একসাথে হয়ে যখন বজ্রপাত হতো তখন হচ্ছে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল, অ্যামিনো অ্যাসিড। তবে এখানে উল্লেখযোগ্য যে আমরা যখনকার কথা বলতেছি অনেক আগেকার কথা, তখন কিন্তু বাতাসে মুক্ত অক্সিজেন ছিল না, সুতরাং তখন যে পদার্থগুলো ছিল সেগুলো এগুলোই, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প। এবং আরও ধারণা করা হয় যে গভীর সমুদ্র এর মধ্যে কার্বনের বিভিন্ন যৌগগুলোকে কি বলে, যার মধ্যে হাইড্রোজেনও থাকে, জৈব যৌগ, তাই না? এই জৈব যৌগ প্লাস হচ্ছে বিভিন্ন পলিমার, এগুলো হচ্ছে গভীর সমুদ্রে সৃষ্টি হয়েছে। এবং এরপরে লিপিডের সাথে ফসফেট মিলে ফসফোলিপিড বাইলেয়ার সৃষ্টি হয়েছে। লিপিড ফসফেট এগুলো মিলে মিলে ফসফোলিপিড বাইলেয়ার সৃষ্টি হচ্ছিল। এবং আরএনএ এর মাধ্যমে একটা কোষের সকল বৈশিষ্ট্য আরেকটা কোষের মধ্যে ট্রান্সমিট হচ্ছিল। সুতরাং আরএনএর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ হচ্ছিল। এই জন্য ধারণা করা হয় যে আদি যে জীব ছিল মূলত সেটা ছিল একটা সরল আরএনএ। হ্যাঁ, সেখান থেকে ধারণা করা হয় যে পরে এই আরএনএ থেকে পরে হচ্ছে প্রোটিন, যে কোনোভাবে আরএনএ থেকে হচ্ছে প্রোটিন সৃষ্টি হয়েছে এবং এই প্রোটিন দিয়ে জীবদেহ গঠন হয়েছে। এই ঘটনা, অর্থাৎ আরএনএ থেকে প্রোটিন সৃষ্টি হওয়া এবং সেখান থেকে জীবদেহ সৃষ্টি হওয়া, এই ঘটনাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। পরবর্তীতে ডিএনএ সৃষ্টি হলো এবং আদিকোষে যে ডিএনএ ছিল, হ্যাঁ, এই যে ডিএনএ, এই আদিকোষের ডিএনএ এটা চারদিকে কোষঝিল্লি পরিবেষ্টন করে এটা আস্তে আস্তে প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হলো। এর অধ্যায়ের শেষ দিকে আমরা একটা টপিক নিয়ে পড়বো যার নাম হচ্ছে জেনেটিক কোডন। হ্যাঁ, তো পৃথিবীতে কোটি কোটি জীব বসবাস করে, লক্ষ লক্ষ প্রজাতির, কিন্তু সবার জেনেটিক কোডন একই। এটা কি নির্দেশ করতেছে? এটা নির্দেশ করতেছে যে সকল জীবের আদি উৎস হচ্ছে একটা কোষ, যেটা আমরা এতক্ষণ বললাম যে আদি কোষ। এই কোষ থেকেই হচ্ছে সকল জীবের সৃষ্টি। এটা এইভাবে ধারণা করা হয় যে এই আদি কোষ থেকেই হচ্ছে প্রকৃত কোষের সৃষ্টি। কিভাবে সৃষ্টি আদি কোষ থেকে প্রকৃত কোষের? আদি কোষের মধ্যে যে ডিএনএ থাকে সেই ডিএনএ চারদিকে কোষঝিল্লি পরিবেষ্টন করে প্রকৃত নিউক্লিয়াস তৈরি করতেছে। তারপর সেই কোষের মধ্যে যে কোষ ছিল, এই কোষের মধ্যে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেল। হ্যাঁ, একটা বায়বীয় ব্যাকটেরিয়া কোষের মধ্যে ঢুকলো। বায়বীয় কেন বলছে? বায়বীয় মানে যেসব ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, সেগুলো হচ্ছে বায়বীয় ব্যাকটেরিয়া। এরা যখনই কোষের মধ্যে ঢুকে গেল তখন এটা আস্তে আস্তে মাইটোকন্ড্রিয়াতে কনভার্ট হলো। এটা কিসে পরিণত হলো? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কনভার্ট হয়ে গেল আস্তে আস্তে, মাইটোকন্ড্রিয়া। তখন সেটাকে আমরা বলি প্রাণীকোষ। সেটাকে আমরা বলতেছি প্রাণীকোষ। এটা একটা প্রকৃত কোষ। হেটেরোট্রফিক কেন? কারণ সে নিজে খাবার নিজে তৈরি করতে পারতেছে না কোনোভাবেই, তার খাবারের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল হতে হবে। তারপরে তার মধ্যে আরেকটা ব্যাকটেরিয়া ঢুকলো, যে ব্যাকটেরিয়াটা হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ফটোসিনথেটিক মানে এই ব্যাকটেরিয়াটা সালোক সংশ্লেষণ করতে পারে। ফটো মানে আলো, সিনথেটিক আসছে সিনথেসিস থেকে। সিনথেসিস মানে তৈরি করা, আলোর উপস্থিতিতে খাবার তৈরি করা। এই ব্যাকটেরিয়াটা ঢুকলো কোষের মধ্যে এবং ঢুকে এই ব্যাকটেরিয়াটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে গেল, ক্লোরোপ্লাস্টে কনভার্ট হলো এবং সৃষ্টি করলো হচ্ছে উদ্ভিদ কোষ, প্রকৃত কোষ। এটা হচ্ছে অটোট্রফিক মানে তার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকায় সে নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছে, সে স্বভোজী। এইভাবে একটা কোষের মধ্যে, যার মধ্যে আগে থেকে নিউক্লিয়াস ছিল, এর মধ্যে বায়বীয় আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ঢুকা এবং ঢুকে টিকে থাকা, এই প্রক্রিয়াকে বলা হয় এন্ডো মানে হচ্ছে ভিতরে, সিম্বায়োসিস মানে হচ্ছে দুই বা ততোধিক জীব যখন একসাথে বসবাস করে সেটাকে বলা হয় সিম্বায়োসিস। আর এন্ডো মানে হচ্ছে ভিতরে, সুতরাং এই ঘটনাকে বলা হচ্ছে
সিম্বায়োসিস। একটা জীবের জীবনে যা যা দরকার তার গঠনের জন্য সকল উপাদান হচ্ছে একটা কোষের মধ্যে থাকে। এটা হচ্ছে একটা কোষ। এবং বিভিন্ন জিনিস তৈরি করার জন্য যে কাঁচামালগুলো হচ্ছে একটা কোষ বাইরে থেকে ভেতরে গ্রহণ করতে পারে। এই কাঁচামালকে ব্যবহার করে সে এটিপি তৈরি করে। এটিপি মানে কি? এটিপি মানে হচ্ছে শক্তি। সুতরাং কাঁচামাল ব্যবহার করে সে শক্তি তৈরি করতে পারে এবং এই শক্তি ব্যবহার করে সে নিজের জন্য যেই অণুগুলো দরকার সেগুলো সে তৈরি করতে পারে। এবং কোষ কিন্তু যথেষ্ট সেন্সিটিভ। তার চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি একটা কোষ সাড়া দিতে পারে এবং সে বিভিন্ন পরিবেশে অভিযোজিত হতে পারে। বিভিন্ন কাজকর্ম করার পর একটা নির্দিষ্ট সময় পর একটা কোষ মৃত্যুবরণ করবে। এছাড়া একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, তাই না? এই নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন ধরনের অংশ থাকে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এই অংশগুলো হচ্ছে বংশ পরম্পরায় বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশান এগুলো সঞ্চারণ করে। ইনফরমেশানগুলো ট্রান্সমিট করে এক বংশ থেকে আরেক বংশ, আরেক বংশ থেকে আরেক বংশ। বংশ পরম্পরায় বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সঞ্চারণ করে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত বিভিন্ন অংশগুলো, যেটা কোষের অংশ। এই কোষের মধ্যে আমরা বিভিন্ন ছোট 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 অংশ দেখতে পাচ্ছি, তাই না? এগুলোকে বলা হয় এক একটা কোষ অঙ্গাণু। কি বলা হয় এগুলোকে? এগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু বা সেলুলার অর্গানিলিস। বিশেষত আমরা তো জানি সাইটোপ্লাজম কি। কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো থাকে সেগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু। তারপরে সাইটোলজি কি? সাইটোলজি অথবা কোষবিদ্যা। সাইটোলজি বা কোষবিদ্যা কি? কোষবিদ্যা হচ্ছে আমরা জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে বিশদ আলোচনা করব সেই শাখাকে বলা হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। এখানে আমরা কোষের প্রকার, কোষের অঙ্গাণুর গঠন, এই গঠন হতে পারে ভৌত গঠন, রাসায়নিক গঠন, কোষের বিভাজন, তার বিকাশ, তার বিভিন্ন কার্যাবলী, তার বৃদ্ধি, এগুলো নিয়ে আলোচনা করব কোথায়? সাইটোলজির মধ্যে। এবং এই কোষবিদ্যার জনক বলা হয় কাকে? কোষবিদ্যার জনক বলা হয় যিনি প্রথম কাঠের ছিপির মধ্যে কোষ দেখতে পাইছিলেন, তার নাম হচ্ছে রবার্ট হুক। তাহলে রবার্ট হুক হচ্ছে কোষবিদ্যার জনক, কিন্তু আধুনিক কোষবিদ্যার জনক তিনি না। আধুনিক কোষবিদ্যার জনককে আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছেন বিজ্ঞানী কার্ল পি সোয়ানসন। তাকে বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক। আচ্ছা, কোষ সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। তারপরে বিভিন্ন বিজ্ঞানীরা যখন জানতে পারলো আস্তে আস্তে কোষ নিয়ে, হ্যাঁ, তারা বললো যে জীব কি দিয়ে তৈরি? জীব হচ্ছে মূলত কোষ দিয়ে তৈরি, তাই না? তারপরে জীব এর দেহ গঠন হচ্ছে কি দিয়ে? কোষ দিয়ে। সুতরাং কোষ জীবের কি একক? গাঠনিক একক। এবং একটা জীব কাজ করে কি দিয়ে? কোষ দিয়ে। সুতরাং কোষ হচ্ছে জীবের কার্যকরী একক। কোষ হচ্ছে জীবের কার্যকরী একক, গাঠনিক এবং কার্যকরী একক। আর একটা কোষ স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন হয়, অর্থাৎ নতুন যে কোষ, এই কোষটা আগের কোনো কোষ থেকে সৃষ্টি হচ্ছে। আমরা বলতে পারি পূর্বস্থিত কোষ, অর্থাৎ নতুন যে কোষটা এটা আগের কোনো কোষ থেকে সৃষ্টি হচ্ছে, তাই না? বিজ্ঞানীরা যখন এগুলো দেখতে পেলেন তখন এই তিনটে ইনফরমেশনকে একসাথে করে তারা বললেন যে এটাকে আমরা বলবো কোষতত্ত্ব। তারা এটাকে একটা তত্ত্ব, একটা থিওরি দিয়ে দিলেন, যেটাকে বলা হয় কোষতত্ত্ব বা সেল থিওরি। এই কোষতত্ত্ব এটা তিনজন বিজ্ঞানী দেওয়া। কোন তিনজন বিজ্ঞানী? কোষতত্ত্ব দেওয়া হচ্ছে বিজ্ঞানী জ্যাকব স্লাইডেন, থিওডোর সোয়ান এবং বিজ্ঞানী ভার্চু। তাদের দেওয়া হচ্ছে এই তত্ত্ব বা কোষতত্ত্ব বা সেল থিওরি। কোষের মধ্যে প্রতি মুহূর্তে অজস্র বিক্রিয়া হচ্ছে, যে বিক্রিয়াগুলো একটা উদ্ভিদ দেহ বা একটা প্রাণী দেহকে সচল রাখতেছে। এই বিক্রিয়াগুলোকে বলা হয় জীবের বিপাক বা মেটাবলিজম। এখন একটা কোষ তো একটা জীব দেহের দেহ গঠন করতেছে, মানে জীব দেহের অঙ্গ গঠন করতেছে, অঙ্গতন্ত্র গঠন করতেছে, তাই না?
তো এই ধরনের কোষগুলো হচ্ছে দেহ কোষ, দেহ গঠন করতেছে সম্ভবত এগুলো দেহ কোষ। যেমন একটা মূলের কোষ বা কাণ্ডের কোষ, পাতার কোষ, রক্তের কণিকা, স্নায়ুকোষ, এগুলো সবই কোষ। এবং বিশেষত উচ্চ শ্রেণীর জীবগুলোর দেহকোষে যে ক্রোমোসোম থাকে, এই ক্রোমোসোম হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক থাকে। কেমন থাকে? ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম থাকে। মানুষের দেহকোষে ক্রোমোসোমের সংখ্যা কত? মানুষের দেহকোষে ক্রোমোসোমের সংখ্যা হচ্ছে 46টা অথবা 23 জোড়া, 23টা না, 23 জোড়া অথবা 46টা। আর যৌন প্রজননের জন্য জননাঙ্গের মধ্যে মায়োসিস কোষ বিভাজন হয়। আমরা জানি মায়োসিস কোষ বিভাজনে যে কোনো ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। এই হ্যাপ্লয়েড কোষ এগুলোকে বলা হয় জনন কোষ। এগুলোকে বলা হয় জনন কোষ অথবা গ্যামেট, রিপ্রোডাক্টিভ সেল অথবা গ্যামেট। মানুষের যে জনন কোষ, এই জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কতগুলো? মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23টা। আরও 2 ধরনের কোষ আছে যেগুলোকে আমরা বলি আদিকোষ আর প্রকৃত কোষ, যেটা নিয়ে একটু আগে আমরা বললাম। আমরা জানার চেষ্টা করি আদিকোষ আর প্রকৃত কোষ বলতে কী বোঝায়, তারা আসলে কি, তাদের মধ্যে পার্থক্য কী। আদিকোষ আর প্রকৃত কোষ, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো দেখতে কেমন দেখায় আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে, আমরা যদি সেগুলো দেখার চেষ্টা করি, আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যায়। প্রথমত আদিকোষ যেটা, আদিকোষ মানে হচ্ছে আদি কেন্দ্রিক কোষ। হ্যাঁ, ওদের বলা হয় প্রোক্যারিওটিক সেল। এই ক্যারিওটিক এই শব্দটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, প্রো মানে আদি। সুতরাং প্রোক্যারিওটিক বা প্রোক্যারিয়ন মানে হচ্ছে আদি কেন্দ্রিক কোষ। নিউক্লিয়াসকে বলা হয় কেন্দ্রিকা। হ্যাঁ, আর প্রকৃত কোষ এটাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। এখানে ইউ মানে হচ্ছে ট্রু। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে ট্রু বা প্রকৃত। ক্যারিওটিক শব্দটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। সুতরাং প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষ বা সুকেন্দ্রিক কোষ, সেগুলো হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, আদিকোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে আমরা কোনো আবরণী ঝিল্লি, নিউক্লিয়াসের যে আবরণ, সেই আবরণ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, এগুলো পাবো না। আমরা জানি একটা নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে। একটা নিউক্লিয়াসের মধ্যে কি কি জিনিস থাকে? একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার আবরণ থাকে, তাই না? নিউক্লিয়ার আবরণ থাকে। এছাড়া নিউক্লিয়ার আবরণ ছাড়াও কি থাকে? নিউক্লিয়ার আবরণ ছাড়াও নিউক্লিওলাস থাকে। এছাড়া কি থাকে? ক্রোমাটিন তন্তু থাকে। আর মাঝখানে যে ম্যাট্রিক্স বা মাতৃকা, সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, তাই না? আর এসব জায়গায় হচ্ছে গ্যাপ থাকে। এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর বলে। নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর থাকে এইসব জায়গার মধ্যে। আচ্ছা, তো প্রকৃত কোষের মধ্যে আমরা এই সব কিছু পাবো। প্রকৃত কোষের মধ্যে আমরা আবরণী ঝিল্লি পাবো, নিউক্লিওপ্লাজম পাবো, নিউক্লিওলাস পাবো, হ্যাঁ, নিউক্লিয়ার রন্ধ্র, সব কিছুই পাবো। কিন্তু আদিকোষের মধ্যে আমরা আবরণী ঝিল্লি পাবো না, নিউক্লিওপ্লাজম পাবো না, নিউক্লিওলাস পাবো না। এই জন্য তাদের নিউক্লিয়াসটা হচ্ছে অগঠিত, আর প্রকৃত কোষের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত। তারপরে আদিকোষের যে ডিএনএ থাকে, হ্যাঁ, এই ডিএনএ হয় হচ্ছে বৃত্তাকার, এরকম। আর প্রকৃত কোষের ডিএনএ হয় হচ্ছে সূত্রাকার, সুতার মতো। প্রকৃত কোষের ডিএনএ, আদিকোষের ডিএনএ হয় কেমন? আদিকোষের ডিএনএ হয় বৃত্তাকার, প্রকৃত কোষের ডিএনএ হয় সূত্রাকার। এবং এই যে সূত্রাকার ডিএনএ, এই সূত্রাকার ডিএনএর মাঝখানে কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনগুলোকে বলা হয় হিস্টোন প্রোটিন। হ্যাঁ, সুতরাং প্রকৃত কোষের মধ্যে আমরা
এই ধরনের হিস্টোন প্রোটিন, প্রকৃত কোষের মধ্যে আমরা এই ধরনের হিস্টোন প্রোটিন খুঁজে পাবো। কী খুঁজে পাবো? হিস্টোন প্রোটিন খুঁজে পাবো। কিন্তু আদিকোষের মধ্যে আমরা কোনো হিস্টোন প্রোটিন, আদিকোষের মধ্যে আমরা কোনো হিস্টোন প্রোটিন পাবো না। তাছাড়া আদিকোষের মধ্যে কোনো অঙ্গাণু, যে অঙ্গাণু চারদিকে আবরণ থাকে, আবরণ বেষ্টিত অঙ্গাণু, হ্যাঁ, অঙ্গাণু চারদিকে আবরণ থাকে, আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণু পাবো না। যে অঙ্গাণু চারদিকে এরকম কভারিং থাকে, এরকম কোনো অঙ্গাণুই খুঁজে পাবো না, এক্সেপ্ট রাইবোজোম। রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে, কিন্তু আবরণ বেষ্টিত আর কোনো অঙ্গাণু থাকে না। আর প্রকৃত কোষের মধ্যে আবরণ বেষ্টিত সকল অঙ্গাণু, আবরণ বেষ্টিত সকল অঙ্গাণু যেগুলো, এই আবরণ বেষ্টিত সকল অঙ্গাণুই উপস্থিত থাকে। রাইবোজোম তো থাকবেই, তাই না? আদিকোষের যে রাইবোজোম, এই রাইবোজোম হচ্ছে 70S। 70S বলতে কী বোঝায় আমরা একটু পরে দেখব, যখন ইনশাল্লাহ রাইবোজোম পড়বো তখনই দেখব 70S কি। আর প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S। আদিকোষের মধ্যে কোনো সাইটোস্কেলিটন থাকে না, প্রকৃত কোষে সাইটোস্কেলিটন থাকে। সাইটো মানে সেল, স্কেলিটন মানে হচ্ছে একটা সেল। এই সেলকে সাপোর্ট দেওয়ার জন্য সেলের মধ্যে কিছু তন্তুর মতো স্ট্রাকচার থাকে। সেলকে সাপোর্ট দেওয়ার জন্য, সেলের শেপ ধরে রাখার জন্য সেলের মধ্যে কিছু তন্তু মতো স্ট্রাকচার থাকে, যেটা হচ্ছে সেলের স্কেলিটন তৈরি করে। এটাই হচ্ছে সাইটোস্কেলিটন। এটা প্রকৃত কোষে থাকে, আদিকোষে থাকে না। তারপরে আদিকোষের মধ্যে যে আরএনএ পলিমারেজ থাকে, আরএনএ পলিমারেজ থাকে, সেটা হচ্ছে এক ধরনের হয়। আরএনএ পলিমারেজটা কি? আরএনএ পলিমারেজটা হচ্ছে যেটা ডিএনএ থেকে আরএনএ তৈরি করে। এরকম একটা এনজাইমের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। হ্যাঁ, ডিএনএ থেকে আরএনএ তৈরি করে। তো আদিকোষের মধ্যে এটা শুধুমাত্র এক প্রকার থাকে, কিন্তু প্রকৃত কোষের মধ্যে 3 প্রকারের আরএনএ পলিমারেজ থাকে। আচ্ছা, এছাড়া আদিকোষের মধ্যে যে জিন, এই জিনের যে গঠন, এই গঠনের মধ্যে কোনো ইন্ট্রনস নাই। ইন্ট্রনস কি? ইন্ট্রনস হচ্ছে যখন আমাদের একটা ডিএনএ থেকে যখন এমআরএনএ হয়, হ্যাঁ, আমরা আরও পরে দেখবো এগুলো, আমরা এখনও জানি না। আচ্ছা, এই ঘটনাটা পরেই ব্যাখ্যা করা যাক। ইন্ট্রনস এক্সনস এখন হয়তো বুঝবো না আমরা, পরে হচ্ছে যখন আমরা ক্রোমোজোম পড়াবো তখন ইনশাল্লাহ বুঝবো। ইন্ট্রনস আছে, এক্সনসও কিছু জিনিস আছে যেগুলো প্রকৃত কোষের মধ্যে ইন্ট্রনস নাই, কিন্তু আমাদের আদিকোষের মধ্যে ইন্ট্রনস নাই, প্রকৃত কোষের মধ্যে কি আছে? প্রকৃত কোষের মধ্যে ইন্ট্রনস আছে। হ্যাঁ, এখন জাস্ট জেনে রাখি, এগুলো হচ্ছে জানবো, একটু পরে আমরা জানবো। অপেরণ আদিকোষের মধ্যে থাকে, প্রকৃত কোষের মধ্যে অপেরণ থাকে না। অপেরণ কি এটাও জানবো একটু পরেই ইনশাল্লাহ। তারপরে আদিকোষে যে সেল ডিভিশন, কোষ বিভাজন, এই কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া হয়। অ্যামাইটোসিস হচ্ছে একটা কোষ, এই কোষের, হ্যাঁ, প্রথমত মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা হচ্ছে 2 ভাগে ভাগ হয়। নিউক্লিয়াসটা 2টা ভাগ হয়ে যায়। আর এই যে সাইটোপ্লাজমের এখানেও একটা খাদ, গর্ত তৈরি হতে থাকে। এই খাদটা ক্রমান্বয়ে গভীর হতে হতে একসময় পুরো কোষটাকে 2টা ভাগে ভাগ করে দেয়। হ্যাঁ, একটা কোষ এটা 2টা ভাগে বিভাজিত হয়ে যায়, এটা হচ্ছে অ্যামাইটোসিস। এটা নিম্ন শ্রেণীর জীবগুলোতে নর্মালি দেখা যায়। আর প্রকৃত কোষের মধ্যে কোষের বিভাজন ঘটে কিভাবে? কোষের বিভাজন ঘটে হচ্ছে মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায়। আদিকোষের মধ্যে যে শ্বসন, এই শ্বসনে অক্সিজেন ইউজ হয় না। যদি কোনো শ্বসনে অক্সিজেন না লাগে তখন সেটাকে বলা হয় অবাত শ্বসন, আর যদি অক্সিজেন লাগে তখন সেটাকে বলা হয় সবাত শ্বসন। প্রকৃত কোষে সবাত শ্বসন ঘটে, আদিকোষে ঘটে অবাত শ্বসন। এছাড়া ট্রান্সলেশন বলে একটা প্রসেস আছে। ট্রান্সলেশন মানে হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা। আচ্ছা, এমআরএনএ থেকে এমআরএনএ, এটা হচ্ছে আরএনএর একটা ধরন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা, এটাকে বলা হয় ট্রান্সলেশন। আর ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। হ্যাঁ, তো আদিকোষের মধ্যে যখনই ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশন হওয়ার পরপরই হচ্ছে ট্রান্সলেশন হয়। কিন্তু প্রকৃত কোষের মধ্যে
ট্রান্সক্রিপশন হওয়ার পর বেশ কিছু সময় যায়, এরপরে হচ্ছে ট্রান্সলেশন হয়। আচ্ছা, এই হচ্ছে আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আর এই যে আদিকোষের যে বৃত্তাকার ডিএনএ, হ্যাঁ, এই ডিএনএটা সাইটোপ্লাজমে যেই জায়গায় অবস্থান করে সেই জায়গাটা একটা নাম আছে, সেই জায়গাটাকে বলা হয় নিউক্লিওয়েড। সেই জায়গাটাকে কি বলা হয়? আদিকোষে যেই জায়গায় বৃত্তাকার ডিএনএ থাকে সেই অঞ্চলটাকে বলা হয় নিউক্লিওয়েড। আদিকোষ কাদের মধ্যে হয়? আদিকোষ যেসব জীবে থাকে সেগুলো তো আদিকোষী জীব। আদিকোষী জীব কোনগুলো? আমরা মনে রাখবো যে মনেরা রাজ্যে সব জীবই হচ্ছে আদিকোষী। কোন রাজ্য? মনেরা। পৃথিবীতে যত ব্যাকটেরিয়া আছে সব ব্যাকটেরিয়া হচ্ছে এই মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এর মধ্যে আসবে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, সব কিছু। আর মনেরা রাজ্য বাদে পৃথিবীতে যত জীব আছে সকল জীব, আমরা মনে রাখবো মনেরা রাজ্য, ওকে বাদ দিলে সব জীব হচ্ছে প্রকৃতকোষী জীব। যেমন আমরা যখন উদ্ভিদ বিজ্ঞান আরও সামনের দিকে আগাবো, বাকি যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো সেগুলোর মধ্যে আমরা শৈবাল নিয়ে পড়বো, ছত্রাক নিয়ে পড়বো, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্মস, অ্যানজিওস্পার্মস, এই সব ধরনের উদ্ভিদই কিন্তু প্রকৃত কোষ দিয়ে তৈরি। সব প্রাণীকোষ হচ্ছে প্রকৃত কোষ। সর্বপ্রথম যে প্রকৃতকোষী জীব, সর্বপ্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী জীব হিসাবে ধারণা করা হয় একটা শৈবালকে। সর্বপ্রথম প্রকৃতকোষী জীব এবং বহুকোষী জীব হিসেবে ধারণা করা হয় একটা শৈবালকে, লোহিত শৈবাল। সেটা লোহিত শৈবাল। তার বৈজ্ঞানিক নাম হচ্ছে আচ্ছা, এটা একটা লোহিত শৈবাল। এটাকে সর্বপ্রথম প্রকৃতকোষী জীব হিসেবে ধারণা করা হয়। উদ্ভিদ কোষ আর প্রাণীকোষ, এই দুই ধরনের কোষ যদিও হচ্ছে প্রকৃতকোষী জীব, উদ্ভিদ কোষ, প্রাণীকোষ দুইটাই তো প্রকৃত কোষ, তাই না? তারপর এদের মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়। উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, প্রাণীকোষে কোষ প্রাচীর পাওয়া যায় না। এই উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। তাছাড়া উদ্ভিদ কোষের মধ্যে কোষের কেন্দ্রে বড় আকৃতির কোষ গহ্বর দেখা যায়, বড়। আর প্রাণী কোষে নর্মালি কোষ গহ্বর থাকে না, আর যদি থাকলে সেই কোষ গহ্বরটা ছোট আকৃতির হয়। উদ্ভিদ কোষের মধ্যে ছোট ছোট ড্রপলেট থাকে, মানে খাবার সঞ্চিত থাকে। হ্যাঁ, তাদের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য চর্বি আর গ্লুকোজের একটা পলিমার, ওর নাম হচ্ছে গ্লাইকোজেন। অনেকগুলো গ্লুকোজেন একসাথে যুক্ত হয়ে বিশাল বড় একটা পলিমার তৈরি করে, ওর নাম হচ্ছে গ্লাইকোজেন। প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোসোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না। সুতরাং দুইটা প্রকৃত কোষ হলেও দুই ধরনের কোষের মধ্যে ভালোই পার্থক্য দেখা যায়। আমরা জানি একটা মাত্র জাইগোটে যে কোষটা থাকে, এই একটা মাত্র জাইগোট কোষ, এটাই বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে পুরো একটা দেহ গঠন করে, তাই না? তো প্রাণীর দেহ যদি আমরা চিন্তা করি, প্রাণীর হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, অন্ত্র, বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অঙ্গগুলো তৈরি হচ্ছে। তাহলে একটা কোষের বিভাজনের মাধ্যমেই বিভিন্ন অঙ্গ তৈরি হচ্ছে, তাই না? এই কোষ অর্থাৎ জাইগোট কোষ এবং ভ্রূণের জাইগোটটা বারবার বিভাজিত হয়ে প্রাথমিক অবস্থায় বেশ কিছু কোষ তৈরি করে। এগুলো হচ্ছে একটা ভ্রূণের প্রাথমিক কোষ। এই জাইগোট কোষ আর ভ্রূণের যে প্রাথমিক কোষ, এগুলোকে বলা হয় স্টেম কোষ। একটা দেহের মধ্যে যত ধরনের কোষ থাকে, এই কোষগুলো এই স্টেম সেল থেকেই সৃষ্টি হয়। সুতরাং স্টেম সেলের মধ্যে খুব ভালো একটা পটেনশিয়াল আছে। সেই পটেনশিয়ালটা হচ্ছে এই কোষটা অনেকবার বিভাজিত হতে পারে, বারবার অসংখ্যবার বিভাজিত হতে পারে। হ্যাঁ, ফলে আমরা যদি কোনো মানুষের লিভারকে অর্ধেক করে দিলাম, দেখা যাবে স্টেম সেল এত তাড়াতাড়ি বিভাজন করতেছে যে বাকি অর্ধেকটা লিভার সে নিজেই তৈরি করে ফেলবে।
হ্যাঁ, কোনো মানুষের লিভার যদি অর্ধেক কেটে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু লিভার গ্রো করে, পুরো লিভার সে স্টেম সেল বিভাজনের মাধ্যমে তৈরি করে ফেলতে পারে। এটি হচ্ছে স্টেম সেলের একটা ক্ষমতা। এখন স্টেম সেলের কোষগুলো তো আলাদা আলাদা না। যেমন প্রাণী দেহে যদি চিন্তা করি যে হৃৎপিণ্ডের কোষ তৈরি হচ্ছে স্টেম সেল থেকে, বৃক্কের কোষ তৈরি হচ্ছে স্টেম সেল থেকে। হ্যাঁ, সুতরাং এরা বিভিন্ন পথে, এই পথগুলোকে আমরা বলি লিনিয়েজ বিভিন্ন পথ বা বিভিন্ন লিনিয়েজে বিভিন্ন অঙ্গের কোষ তৈরি করে, বিভিন্ন সেল বিভিন্ন টিস্যু তৈরি করে, সে বিভিন্ন লিনিয়েজে যায়। অর্থাৎ সে একটা লিনিয়েজে গিয়ে হৃৎপিণ্ডের কোষ তৈরি করলো, আরেকটা লিনিয়েজে গিয়ে সে বৃক্কের কোষ তৈরি করলো, আরেকটা লিনিয়েজে গিয়ে সে মস্তিষ্কের কোষ তৈরি করলো, তাই না? স্টেম সেলগুলো বিভিন্ন পথে যায়, বিভিন্ন পথে গিয়ে বিভিন্ন ধরনের সেল বা টিস্যু তৈরি করে। তাহলে এই স্টেম সেলকে ব্যবহার করা যায় কিসের জন্য? নতুন টিস্যু তৈরি করার জন্য ব্যবহার করা যেতে পারে। তাছাড়া হার্ট, কিডনি এসব অঙ্গ তৈরি করে দেহে প্রতিস্থাপন করা যেতে পারে। এবং স্টেম সেল থেকে দেখা যায় স্টেম সেল বিভাজিত হয়ে হয়ে একটা মাংসপিণ্ড তৈরি করে দিতে পারে, তাই না? যেটা মানুষ খেতে পারে। অর্থাৎ গরু, ছাগল এসবের মাংস পাওয়ার জন্য আর গরু, ছাগল এদের পালতে হবে না, দেখা যাচ্ছে এই স্টেম সেল বিভাজিত করে করেই মাংস তৈরি করে দিবে। তবে মানুষের দেহে কিছু কিছু অঙ্গ যেমন ব্রেইন, কিডনি, হার্ট এগুলোর মধ্যে যে স্টেম সেলগুলো থাকে এগুলো খুব বেশি একটা রিপেয়ার হয় না। রিপেয়ার মানে আমি যদি ব্রেনের অর্ধেক কেটে ফেলে দিই তাহলে সেই ব্রেন কিন্তু আর বাকি অর্ধেকটা পূরণ করতে পারে না। কিডনির অর্ধেক কেটে ফেলে দিলেও পূরণ করতে পারে না, হার্টের অর্ধেক কেটে ফেলে দিলেও পূরণ করতে পারে না। কিন্তু আমি বলছিলাম লিভার, ওর অর্ধেকটা কেটে ফেলে দিলে কিন্তু পূরণ করে ফেলতে পারে। স্কিন, বোন ম্যারো, বোন ম্যারো হচ্ছে হাড্ডির মাঝখানে, হাড্ডি, এই হাড্ডির এই গোড়ার দিকে আর মাঝখানে এখানে কিছু মজ্জা থাকে, এগুলোকে বলি আমরা মজ্জা। হ্যাঁ, অস্থি মজ্জা বলি না, এগুলোকে বলা হয় বোন ম্যারো। এই লিভার, স্কিন, বোন ম্যারো এই অংশগুলো, এগুলো যে স্টেম সেল থাকে এগুলো খুব দ্রুত রিজেনারেট করতে পারে। রিজেনারেশন অর্থাৎ খুব দ্রুত কোষ বিভাজন করে ফেলতে পারে। রিপেয়ার মানে আমি যদি কিছু অংশ কেটে ফেলে দিই তাহলে এটা রিপেয়ার করে ফেলতে পারে, সেই জায়গাটা পূরণ করে দিতে পারে। সুতরাং এদের রিজেনারেশন এবং রিপেয়ারের সম্ভাবনা প্রচুর বেশি। আমরা কি খালি চোখে কোষ দেখতে পারি? খালি চোখে হ্যাঁ, আমরা দেখলাম উট পাখির ডিম আমরা দেখতে পারি, তাই না? খালি চোখে আমরা সর্বনিম্ন 100 মাইক্রোমিটার এর কোনো স্ট্রাকচার দেখতে পারি, সর্বনিম্ন 100 মাইক্রোমিটার এর বলগুলো তো দেখতে পারি। আর আলোক অনুবীক্ষণ যন্ত্র, আলোক অনুবীক্ষণ যন্ত্রে আমরা সর্বনিম্ন 0.2 মাইক্রোমিটার এবং সর্বোচ্চ 40 মাইক্রোমিটার পর্যন্ত যে কোনো স্ট্রাকচার দেখতে পারি। এখানে আমরা 2000 গুণ পর্যন্ত বর্ধিত করতে পারি। হ্যাঁ, 0.2 মাইক্রোমিটারের যে কোনো স্ট্রাকচার ওকে 2000 গুণ বড় করে আমরা দেখতে পারবো। তারপর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে আমরা সর্বনিম্ন 0.5 ন্যানোমিটারের কোনো স্ট্রাকচার দেখতে পারি আর সর্বোচ্চ 20 ন্যানোমিটারের কোনো স্ট্রাকচার দেখতে পারি। এক্ষেত্রে আমরা কোনো স্ট্রাকচারকে 5 লক্ষ গুণ বড় করে দেখতে পারি, 5 লক্ষ গুণ বড় করে দেখতে পারি। আমরা তো এর মধ্যে সবচেয়ে বড় কোষের নাম জানলাম। সবচেয়ে ছোট কোষ কি আমি জানি? সবচেয়ে ছোট কোষ সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। হ্যাঁ, তার পুরো নামটা হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ, বা এটা একটা নাম হচ্ছে পিপিএলও। হ্যাঁ, পিপিএলও মানে কি? পিপিএলও মানে হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরোনিউমোনিয়া হচ্ছে এটা ফুসফুসের একটা অসুখ। হ্যাঁ, সেই প্লিউরোনিউমোনিয়া এখানে হয় কি ফুসফুসের মধ্যে ঝামেলা হয় আর কি, সমস্যা হয়, এবং ফুসফুসে প্লুরার মধ্যে এক ধরনের রস থাকে, তাকে বলা হয় প্লুরাল ফ্লুইড। এই প্লুরাল ফ্লুইড থেকে মাইকোপ্লাজমাটা প্রথম এটা আহরণ করা সম্ভব হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আর সবচেয়ে বড় কোষটা আমরা পড়লাম এর মধ্যে, সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম, তাই না? আচ্ছা, এরপরে
সবচেয়ে বড় কিন্তু এককোষী, সবচেয়ে বড় এককোষী উদ্ভিদ কোষ হচ্ছে একটা শৈবাল। শৈবালটার নাম হচ্ছে অ্যাসিটাবিউলারিয়া। আর বহুকোষী উদ্ভিদ কোষ যদি বলি তাহলে হচ্ছে একটা গাছ আছে যার নাম হচ্ছে র্যামি গাছ। হ্যাঁ, ওর বৈজ্ঞানিক নাম হচ্ছে, এটা হচ্ছে ওর বৈজ্ঞানিক নাম। এই গাছের যে তন্তুকোষ, হ্যাঁ, এই গাছের তন্তুকোষ, এই তন্তুকোষ হচ্ছে প্রায় 55 সেন্টিমিটার লম্বা। আচ্ছা, আর মানব দেহে সবচেয়ে লম্বা কোষ কোনটা? মানব দেহ সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন। সবচেয়ে লম্বা কোষ কোনটা? মোটর নিউরন। এটা হচ্ছে 1.37 মিটার লম্বা, তাই না? আর দেহের যে কোনো সাধারণ কোষ, সাধারণ কোষের আকার আকৃতি প্রচুর ভ্যারি করে, তবে নর্মালি 10 মাইক্রোমিটার মতো হয় এবং ওজন হচ্ছে 1 ন্যানোগ্রাম পরিমাণ হয়ে থাকে নর্মালি। আমাদের মানবদেহের সবচেয়ে লম্বা কোষ কি বললাম? মোটর নিউরন কোষ। আর মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে অণুচক্রিকা। পৃথিবীতে আমরা জানি যে পৃথিবীতে কিছু জীব আছে হচ্ছে এককোষী জীব, আর পৃথিবীতে কিছু জীব এককোষী জীব আর কিছু জীব হচ্ছে বহুকোষী জীব। হ্যাঁ, তো এককোষী জীব যারা, এদের পুরো দেহ যেটা, পুরো জীবটাই হচ্ছে একটা মাত্র কোষ দিয়ে তৈরি। এই একটা মাত্র কোষ দিয়ে জীবনের যত কিছু দরকার সব কাজ এই একটা কোষ দিয়ে করে। যেমন আমরা বলতে পারি ক্লোরেলা শৈবাল। আর বহুকোষী জীব হচ্ছে ওদের দেহে অনেকগুলো কোষ থাকে, অনেকগুলো কোষ বিভিন্ন বিভিন্ন কাজ করে। হ্যাঁ, এবং ওদের দেহের মধ্যে কলা থাকে। কলা অর্থাৎ কতগুলো কোষ যদি একই ধরনের কাজ করে তখন তাকে বলা হয় কলা বা টিস্যু। এবং এই কোষগুলো আস্তে আস্তে বিভাজিত হয়ে জীবটা আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। অনেকগুলো কোষের কারণে জীবটার গঠন জটিল প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, একটা কোষ ত্রিমাত্রিক স্থানে যতটুকু জায়গা দখল করে থাকে সেটাকে বলা হয় কোষের ঘনফল। কি বলা হয় সেটাকে বলা হয় কোষের ঘনফল। এখন এই কোষের ঘনফলের একটা সীমাবদ্ধতা আছে, লিমিট আছে কোষের ঘনফলের। এর বেশি একটা কোষের ঘনফল বাড়তে পারে না। কি জন্য দরকার কোষের এই ঘনফলটা? যে একটা কোষ, এই কোষের ভেতর আর বাইরে বিভিন্ন বস্তুর আদান প্রদান হয় সারাক্ষণ। এই আদান প্রদানটা নিয়ন্ত্রণ করার জন্য কোষের যে ঘনফল, এটা একটা লিমিটের মধ্যে থাকে। এই জন্য কোষ হচ্ছে নর্মালি আকারে ছোট থাকে, অনেক ছোট থাকে, তাই না? কোষ আকারে অনেক ছোট থাকে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে কোষের মধ্যে পার্থক্যকরণ হয়। পার্থক্যকরণ বা ডিফারেন্সিয়েশন, পার্থক্যকরণ বা ডিফারেন্সিয়েশন। আমরা একটু আগে স্টেম কোষ নিয়ে জানলাম, তাই না? একটা স্টেম কোষ, এই স্টেম কোষ বিভিন্ন লিনিয়েজে, বিভিন্ন পথে বিভাজিত হয়ে বিভিন্ন কোষ তৈরি করতেছে। কোন স্টেম কোষ থেকে মানুষের স্নায়ু কোষ হচ্ছে, আবার ওই স্টেম কোষ ভিন্ন একটা লিনিয়েজে গিয়ে মানুষের পেশি কোষ হচ্ছে, তাই না? তাহলে যেমন মানুষের স্নায়ু কোষ আর পেশি কোষ, মানুষের স্নায়ু কোষ, পেশি কোষ, এগুলো তো অবশ্যই এগুলো একই কোষ থেকে সৃষ্ট, তাই না? একই কোষ থেকে আসায় এরা অবশ্যই একই জিনোম বহন করে। একই কোষ থেকে আসে, এরা একই জিনোম বহন করে। কিন্তু স্নায়ু কোষ, হ্যাঁ, যেমন নিউরনগুলো আর পেশি কোষ মানে মায়োসাইট, এগুলো তো আমরা যদি দেখি তাহলে দেখবো যে এগুলো দেখতেও ভিন্ন, এগুলো কাজেও ভিন্ন। কেন? কারণ হচ্ছে এই স্টেম কোষের মধ্যে, এই কোষটা মূলত স্টেম কোষ, এই স্টেম কোষের মধ্যে কিছু জিন জিন এই তো জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে। জিন কি? জিন হচ্ছে ডিএনএর একটা ছোট অংশ। তো কিছু জিন কাজ করে ঠিক করে দেয় যে আমি একটা স্টেম কোষকে আমি চাচ্ছি স্নায়ু কোষ করতে, অথবা একটা স্টেম কোষকে আমি চাচ্ছি পেশি কোষ করতে। সুতরাং এই কাজটা ঠিক করে কে? এই কাজটা ঠিক করে হচ্ছে কিছু জিন। হ্যাঁ, যেমন অগ্নাশয়ের যে বিটা কোষ, এই বিটা কোষ থেকে ইনসুলিন আসে।
কিন্তু আমাদের চোখের রেটিনা থেকে কি ইনসুলিন আসে না, তাই না? বা স্কিনের কোনো কোষ থেকে কি ইনসুলিন আসে না। কেন আসে না? যদিও সেই কোষগুলো একই জিনোম ধারণ করতেছে, 23 জোড়া ক্রোমোজোম বা 46টা ক্রোমোজোমই তো ধারণ করতেছে, তারপরেও কেন আসে না? কারণ জিনের কার্যক্রম আলাদা। হ্যাঁ, একটা জিন সেটা নির্ধারণ করে দিচ্ছে যে আমার এই স্টেম কোষ থেকে পেশি কোষ হবে, এই স্টেম কোষটা স্নায়ু কোষ হবে, এবং বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসরণ হবে। তাহলে এভাবে জীবদেহের বিভিন্ন অঙ্গের যে কোষ, হ্যাঁ, এই কোষের আকার, আকৃতি এবং তাদের কাজ, এই জিনিসগুলো আলাদা আলাদা হয়, তাই না? জীবদেহের বিভিন্ন অঙ্গের যে কোষ, এই কোষের আকার, আকৃতি, কাজ, এগুলো তো অবশ্যই তাই না আলাদা আলাদা হবে। এই ঘটনাকে বলা হয় পার্থক্যকরণ বা ডিফারেন্সিয়েশন। এরপরে একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকে? হ্যাঁ, একটা আদর্শ উদ্ভিদ কোষ এর মধ্যে আসলে দুই ধরনের জিনিস থাকে। কি কি? একটা হচ্ছে যে এর মধ্যে একটা জড় বস্তু থাকে, হ্যাঁ, আর বাকি অংশ পুরোটাই হচ্ছে জীবিত বস্তু। তাহলে একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকে? একটা আদর্শ উদ্ভিদ কোষ এর মধ্যে দুই ধরনের বস্তু থাকে। কি? একটা হচ্ছে জড় বস্তু, একটা হচ্ছে জড় বস্তু, আরেকটা হচ্ছে জীবিত বস্তু। জীবিত বস্তুকে আমরা বলছি প্রোটোপ্লাজম, তাই না? কে বলছিলেন প্রোটোপ্লাজম? পার্কিনজে বলছিলেন প্রোটোপ্লাজম, তাই না? ফেলিক্স ডুজার্ডিন এটাকে বলছিলেন সার্কোড, আর পার্কিনজে বলছিলেন প্রোটোপ্লাজম। তাহলে এই হচ্ছে আমাদের আদর্শ উদ্ভিদ কোষ। একটা অংশ জড়, জীবিত না, ওর জীবের কোনো বৈশিষ্ট্য ওর মধ্যে পাবো না, মৃত। আরেকটা অংশ হচ্ছে জীবিত, জীবিতটাকে আমরা বলি হচ্ছে কি? ওকে বলি আমরা প্রোটোপ্লাজম। আচ্ছা, তো জড়বস্তু যেটা, এই জড়বস্তুর সবার বাইরের দিকে যে অংশ তার নাম হচ্ছে কোষ প্রাচীর। জড়বস্তু যেটা, ওটা হচ্ছে সবার বাইরের দিকে যে অংশ, ওর নাম হচ্ছে কি? ওর নাম হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীর অথবা সেল ওয়াল। এই সেল ওয়ালকে আমরা প্রাণী কোষে দেখতে পাই। আমাদের আগের পড়াশোনা থেকে আমরা জানি যে, অর্থাৎ আমাদের 9-10 পড়াশোনা বা ইন্টারে পড়াশোনা থেকে আমরা জানি যে সেল ওয়াল বা কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে আমরা কোষ প্রাচীর পাবো না। আচ্ছা, আমাদের ক্লাসিফিকেশন অনুসারে কোষ প্রাচীর হচ্ছে একটা জড় পদার্থ, তাই না? এটা জীবিত না, এটা জড় পদার্থ। এটা কোথায় থাকে? এটা উদ্ভিদ কোষে। এটা কোথায় থাকে? এটা ঠিক কোষঝিল্লির বাইরে থাকে। এই অংশটা হচ্ছে কোষঝিল্লি, এই অংশটা হচ্ছে সেল মেমব্রেন। কোষঝিল্লির বাইরের দিকের অংশটাই হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর, তাই না? তাহলে প্রাণী কোষে তো আমরা জানি কোষ প্রাচীর থাকে না। ব্যাকটেরিয়াতে কি কোষ প্রাচীর থাকে? অবশ্যই, ব্যাকটেরিয়াতেও কোষ প্রাচীর থাকে। ছত্রাকে কোষ প্রাচীর থাকে? হ্যাঁ, ছত্রাকেও কোষ প্রাচীর থাকে। ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর আছে, ছত্রাকে কোষ প্রাচীর আছে, শৈবালের কোষ প্রাচীর আছে, তাই না? এখন এই কোষ প্রাচীরের আমরা একটু ভৌত গঠন নিয়ে কথা বলি। কোষ প্রাচীরের সর্বপ্রথম যে স্তর, সেটার নাম হচ্ছে মধ্যপর্দা। হ্যাঁ, এটা যদি একটা কোষ হয় আর এটা যদি আরেকটা কোষ হয়, এই দুইটা কোষের মাঝখানে যে পর্দাটা থাকে, দুইটা কোষের ঠিক মাঝখানে যে পর্দাটা থাকে, ওর নাম হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা। যখন কোষ বিভাজন হয়, আমরা মাইটোসিস নিয়ে তো মোটামুটি জানি অনেকেই। মাইটোসিস কোষ বিভাজনের সময় একটা কোষ থেকে দুইটা কোষ হয়, তাই না? তখন এরকম দুইটা নিউক্লিয়াস তৈরি হওয়ার পর কোষের কোষ বিভাজনে টেলোফেজ পর্যায়ে তখন সাইটোপ্লাজম থেকে একটা পদার্থ আসে। কি আসে? সাইটোপ্লাজম থেকে যে পদার্থ আসে ওর নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। ওর নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। কোত্থেকে আসে? ও আসে হচ্ছে সাইটোপ্লাজম থেকে। আর গলগি বডি থেকে আরেকটা পদার্থ আসে। গলগি বডি থেকে কি আসে? গলগি বডি থেকে কিছু ভেসিকলস আসে। ভেসিকলস, এই ভেসিকলসগুলোর মধ্যে পেকটিক অ্যাসিড থাকে। কী থাকে? পেকটিক অ্যাসিড থাকে। এই জন্য এই ভেসিকলসগুলোর নাম হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকলস। কোথেকে আসে এটা? এটা আসে গলগি বডি থেকে। কোন সময়? মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ ধাপে। হ্যাঁ, এই যে ফ্র্যাগমোপ্লাস্ট আর পেকটিন জাতীয় ভেসিকলস, এই দুইটা একসাথে মিলিত হয় টেলোফেজ পর্যায়ে। এই দুইটা একসাথে মিলিত হয়ে ঠিক মাঝামাঝি জায়গায়, এই বরাবর মাঝামাঝি জায়গায় তারা একটা জিনিস তৈরি করে, যাকে আমরা বলি হচ্ছে কি? যাকে আমরা বলি হচ্ছে মধ্যপর্দা। এবং ওর মধ্যে প্রচুর পরিমাণে পেকটিন থাকে, তাই না? পেকটিন কোত্থেকে আসছে? নামটা আসছে পেকটিক অ্যাসিড থেকে। তার মানে ওর মধ্যে প্রচুর পেকটিক অ্যাসিড থাকে মধ্যপর্দার মধ্যে।
এই পেকটিক অ্যাসিড থাকায় মধ্যপর্দাটা অনেকটা জেলির মতো হয়, থকথকে করতে থাকে। সবার আগে কিন্তু এই মধ্যপর্দাটা তৈরি হয়, এবং এইটা আমরা দেখতেছি যে পাশাপাশি যে দুইটা কোষ, এই দুইটা কোষকে পৃথক করতেছে, পাশাপাশি দুইটা কোষকে পৃথক করতেছে কে? মধ্যপর্দা। কোনো কারণে যদি এটা বিগলিত হয়, তাহলে এই যে পাশাপাশি যে দুইটা কোষ, এই দুইটা কোষ আর পৃথক থাকবে না, এই দুইটা কোষ একসাথে হয়ে যাবে। তাহলে এই চিত্রানুসারে এইটা হচ্ছে আমাদের মধ্যপর্দা। আর এই ছবি থেকে আমরা দেখতেছি এই যে মাঝখানে এই অংশটা, হ্যাঁ একটু ভালো করে দেখাই, এই অংশটা, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের মধ্যপর্দা। আচ্ছা, এই মধ্যপর্দার দুই দিকে কিছু পদার্থ জমা হয়। এই যে আমরা দেখতেছি মধ্যপর্দার উপরে, এখানে মধ্যপর্দার উপরে এখানে জমা হয় হচ্ছে মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, সেলুলোজ, হেমিসেলুলোজ। আর গ্লাইকোপ্রোটিন, কার্বোহাইড্রেটের সাথে যখন প্রোটিন যুক্ত থাকে তখন তার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই পদার্থগুলো আস্তে আস্তে এখানে জমা হয়, এই যে এখানে জমা হয় মধ্যপর্দার উপরে, তখন সেই পর্দাটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের উপরে কোনো কোনো কোষে হয় কি, আরও কিছু পদার্থ জমা হতে থাকে। প্রাথমিক প্রাচীরের উপরে আরও কিছু পদার্থ জমা হতে থাকে। কি জমা হয়? ওর মধ্যে হচ্ছে সেলুলোজ আর লিগনিন জমা হয়, সেলুলোজ আর লিগনিন জমা হয় প্রাথমিক প্রাচীরের উপরে। কি বলা হয়? তখন ওকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর, তখন ওকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর। তাহলে মধ্যপর্দা প্রথম স্তর, প্রাথমিক প্রাচীর দ্বিতীয় স্তর, সেকেন্ডারি প্রাচীর তৃতীয় স্তর। এখন যদি প্রশ্ন আসে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, তাহলে প্রধান উপাদান হবে সেলুলোজ। অ্যান্সার হবে সেলুলোজ হচ্ছে কি কনস্টিটিউয়েন্টস? সেলুলোজ হচ্ছে প্রধান উপাদান, সেলুলোজ হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট। তাহলে সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান। আচ্ছা, এই যে এখন সেকেন্ডারি প্রাচীরটা, এটা কিন্তু সব কোষের ক্ষেত্রে দেখা যায় না। কিছু কিছু কোষ যেমন ট্রাকিড, হ্যাঁ, তারপরে হচ্ছে ফাইবার, এই কোষগুলোর মধ্যে ট্রাকিড, ফাইবার এগুলো কি আসলে? ট্রাকিড, ফাইবার এগুলো হচ্ছে উদ্ভিদের পরিবহন তন্ত্র গঠন করে। উদ্ভিদের যে খাবার আর পানি পরিবহন করতে হবে, এই পরিবহনের জন্য কিছু কোষ থাকে, সেগুলো হচ্ছে ট্রাকিড, ফাইবার। এগুলো হচ্ছে কোষ যেগুলোর মধ্যে আমরা এই ধরনের সেকেন্ডারি প্রাচীর দেখতে পাই। আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখবো যে সেকেন্ডারি প্রাচীরের মধ্যে আবার তিনটে স্তর থাকে, তাই না? এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা। সুতরাং সেকেন্ডারি প্রাচীর হয় 3 স্তর বিশিষ্ট। তবে যেসব কোষ খুব দ্রুত বিভাজিত হয় ওসব কোষের সময় থাকে না যে বসে বসে আমি সেলুলোজ, লিগনিন জমা হবে, সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা পাতা, তারপর হচ্ছে ফল, উদ্ভিদের কর্টেক্স টিস্যু, এই সব কোষের মধ্যে ওদের সময় থাকে না সেকেন্ডারি প্রাচীর তৈরি হওয়ার জন্য। তো এগুলোর মধ্যে শুধুমাত্র প্রাথমিক প্রাচীর থাকে। কি থাকে? শুধুমাত্র প্রাথমিক প্রাচীর থাকে। তাহলে আমরা যদি এই ছবি দেখি, এই ছবিতে এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর, আর এটা হচ্ছে আমাদের এর উপরে সেকেন্ডারি প্রাচীর, এর বহিঃস্তর, এটা হচ্ছে মধ্যস্তর, আর এটা হচ্ছে তার ঠিক অন্তঃস্তর, তাই না? 3টে স্তর আমরা দেখতেছি সেকেন্ডারি প্রাচীরের। তো কখনো কখনো কোথাও কোথাও হয় কি, এই যে মধ্যপর্দা আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাইলে দেখবো যে, হ্যাঁ, এই যে মধ্যপর্দা, এই মধ্যপর্দার উপরে এখানে কোনো বা এই জায়গায় কোনো প্রাচীর নাই, প্রাথমিক প্রাচীরও নাই, সেকেন্ডারি প্রাচীরও নাই। হ্যাঁ, এই এলাকাগুলোকে বলা হয় কূপ। এই এলাকাগুলোকে বলা হয় কূপ, তাই না? এটা দেখে, ছবি দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা, সবচেয়ে থিন। এমন থিন এলাকা আর প্রাচীরের মধ্যে নাই, কূপ বাদে আর কোথাও এমন পাতলা এলাকা নাই। এবং আরও ভালোভাবে খেয়াল করতেছি, এই পাশের অংশ তো একটা সেল, এই পাশের অংশ একটা সেল, তাহলে দুইটা সেলে দুইটা কূপ পরস্পর মুখোমুখি অবস্থান করতেছে, তাই না? পরস্পর মুখোমুখি অবস্থান করতেছে, এবং কূপ দুইটার মাঝখানে শুধুমাত্র মধ্যপর্দা আছে, তাই না? এই কূপের মাঝখানে যে মধ্যপর্দা, ওকে আমরা বলি হচ্ছে পিট মেমব্রেন।
পিট মেমব্রেন। আর মুখোমুখি অবস্থিত দুইটা কূপ, এটাকে বলা হয় পিট পেয়ার বা পিট জোড়। তাহলে মুখোমুখি অবস্থিত দুটো কূপকে বলা হয় পিট পেয়ার বা পিট জোড়, এবং এই মাঝখানে যে মধ্যপর্দাটা থাকে ওকে আমরা বলবো পিট মেমব্রেন। এখন হয় কি, এই কূপের মধ্যে কিছু ছোট 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 ছিদ্র থাকে। কূপের মধ্যে কি থাকে? কূপের মধ্যে হচ্ছে ছোট ছোট ছিদ্র থাকে। সুবিধা কি? এই ছিদ্রগুলো দিয়ে এই কোষের সাইটোপ্লাজমের সাথে পাশের কোষের সাইটোপ্লাজমের সংযোগ স্থাপিত হয়। কি দিয়ে? কিছু ছোট 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 ছিদ্র দিয়ে দুইটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ স্থাপিত হয়। এই ছিদ্রপথ দিয়ে যে সংযোগ স্থাপিত হলো একে বলা হয় প্লাজমোডেসমাটা। কি বলা হয়? ওকে বলা হয় প্লাজমোডেসমাটা। এক বচনে প্লাজমোডেসমা বলা হয়। তাহলে এই ছিদ্রটা কেন দরকার? যে পাশাপাশি দুইটা কোষ আছে, এই দুইটা কোষের মধ্যে সংযোগ স্থাপন হবে, তাই না? বিভিন্ন বস্তু এই কোষ থেকে এই কোষে যাবে, এই কোষ থেকে এই কোষে আসবে। বিভিন্ন বস্তু মানে কি? মানে খাদ্য, পানি, হরমোন, এগুলো পরিবহন হয়, তাই না? এখন আমরা এই যে কোষ প্রাচীর বললাম, সেল ওয়াল বললাম, এই সেল ওয়ালের রাসায়নিক গঠনটা একটু জানি। রাসায়নিক গঠন। মধ্যপর্দার মধ্যে মূলত কি থাকে? আমরা জানি মধ্যপর্দার মধ্যে মূলত থাকে পেকটিক অ্যাসিড, তাই না? এই জন্য সেটা একটু জেলির মতো হয়, পেকটিক অ্যাসিড থাকায়। এছাড়া মধ্যপর্দার মধ্যে আর থাকে পেকটিন। হ্যাঁ, পেকটিন মানে কি? পেকটিন মানে হচ্ছে কিছু লবণ। লবণ মানে ওর মধ্যে ক্যালসিয়াম পেকটেট, পেকটিক অ্যাসিডের লবণ, ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট থাকে। ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে। হ্যাঁ, এছাড়া অল্প পরিমাণে আরেকটা পদার্থ থাকে যার নাম হচ্ছে প্রোটোপেকটিন। প্রোটোপেকটিন। এই জিনিসগুলো কোথায় থাকে? এই জিনিসগুলো থাকে হচ্ছে মধ্যপর্দায়। এই জিনিসগুলো থাকে মধ্যপর্দায়। আর প্রাথমিক প্রাচীরে কী কী থাকে আমরা জানি? প্রাথমিক প্রাচীরে থাকে হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এগুলো থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীরে। প্রাথমিক প্রাচীরে এই হেমিসেলুলোজের মধ্যে বিভিন্ন পদার্থ থাকে। কয়েকটা হেমিসেলুলোজের নাম আমরা জানতে পারি চাইলে, যেমন জাইলেন্স, অ্যারাবেন্স, গ্যালাক্টেন্স, এগুলো হচ্ছে কিছু হেমিসেলুলোজের নাম। হ্যাঁ, এছাড়া গ্লাইকোপ্রোটিন থাকে, তাই না? আমরা আগে বলছি, আমরা তো জানি কার্বোহাইড্রেট আর প্রোটিন নিয়ে তো গ্লাইকোপ্রোটিন তৈরি। এছাড়া এই যে প্রাথমিক প্রাচীরের মধ্যে হয় কি, এরকম বিভিন্ন অংশের মধ্যে লিঙ্ক তৈরি করে, এটাকে বলে ক্রস লিঙ্ক। ক্রস লিঙ্ক। প্রাথমিক প্রাচীরের বিভিন্ন অংশের মধ্যে ক্রস লিঙ্ক তৈরি করে হেমিসেলুলোজের একটা উপাদান, ওর নাম হচ্ছে জাইলোগ্লুকান। জাইলোগ্লুকান প্রাথমিক প্রাচীরের যে বিভিন্ন অংশ, এই বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করে, ক্রস লিঙ্ক তৈরি করে। কে তৈরি করবে? জাইলোগ্লুকান তৈরি করবে। আর সেকেন্ডারি প্রাচীরে কি থাকে? সেকেন্ডারি প্রাচীরে থাকে হচ্ছে সেলুলোজ আর লিগনিন। সেকেন্ডারি প্রাচীর এ সেলুলোজ আর লিগনিন থাকে। এখন আমরা তো উপরে জানলাম যে ছত্রাকেরও কোষ প্রাচীর থাকে, তাই না? তবে ছত্রাকের প্রাচীর কিন্তু সেলুলোজ নির্মিত না, ছত্রাকের কোষ প্রাচীর কিন্তু কাইটিন দিয়ে তৈরি। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হয় হচ্ছে লিপিড আর প্রোটিনের পলিমার দিয়ে। লিপিড আর প্রোটিনের পলিমার দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হয়। আর শৈবালের কোষ প্রাচীরে থাকে কি? শৈবালের কোষ প্রাচীরে থাকে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেট, আর গ্লাইকোপ্রোটিন থাকে। পলিস্যাকারাইড থাকে আর গ্লাইকোপ্রোটিন থাকে। হ্যাঁ, পলিস্যাকারাইড হচ্ছে যে ছোটো ছোটো অনেকগুলো কার্বোহাইড্রেট মিলে বিশাল বড় একটা কার্বোহাইড্রেট করে। মূলত এর মধ্যে সেলুলোজটাই থাকে। সেলুলোজ কিন্তু একটা পলিস্যাকারাইড। হ্যাঁ, উদ্ভিদের কোষ প্রাচীর যে মূলত সেলুলোজ দিয়ে তৈরি, শৈবালেরও মূলত পলিস্যাকারাইডের মধ্যে মূলত সেলুলোজটাই থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে এছাড়া। আর একটা স্পেশাল শৈবাল আছে, ওর নাম হচ্ছে ডায়াটম। হ্যাঁ, এই ডায়াটমের কোষ প্রাচীরে যেটা থাকে একটা শৈবাল, ওর নাম হচ্ছে কি? ওর নাম হচ্ছে ডায়াটম। আমরা এখানে লিখে দিই একই সাথে, উপরে লিখে ডায়াটম। ডায়াটম হচ্ছে একটা শৈবাল, ওর কোষ প্রাচীরে
সিলিসিক অ্যাসিড থাকে, সিলিসিক অ্যাসিড থাকে। আচ্ছা, এরপরে আমরা কোষ প্রাচীরের এই পাশে আমরা কোষ প্রাচীর একটু সূক্ষ্ম গঠনটা নিয়ে আলোচনা করি। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। আচ্ছা, আমরা তো এর মধ্যেই জেনে গেছি যে উদ্ভিদের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের প্রধান উপাদানটার নাম হচ্ছে কি? প্রধান উপাদানের নাম হচ্ছে সেলুলোজ। তো সেলুলোজ এর মধ্যে আমরা বললাম সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। হ্যাঁ, ছোট 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 অনেকগুলো গ্লুকোজ মিলে কি হয়? একটা বিশাল বড় সেলুলোজ হয়। তো এরকম সেলুলোজ 1000টা থেকে 3000টা মিলে 1000টা থেকে 3000টা মিলে সেলুলোজের একটা চেইন তৈরি করে। হ্যাঁ, সেলুলোজের একটা চেইন তৈরি করে। আমরা যেরকম অনেকগুলো ছোট ছোট কোটা বা পুঁতি দিয়ে একটা মালা তৈরি করি, এরকম অনেকগুলো সেলুলোজ দিয়ে একটা সেলুলোজের কি তৈরি হয়? একটা সেলুলোজের চেইন তৈরি হয়। এরকম 100টা সেলুলোজ চেইন মিলে যেটা তৈরি করে ওর নাম হচ্ছে মাইসেলি। 100টা সেলুলোজ চেইন মিলে কি তৈরি করে? 100টা সেলুলোজ চেইন মিলে একটা গঠন তৈরি করে যার নাম হচ্ছে মাইসেলি। এই মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম গাঠনিক একক। ক্ষুদ্রতম গাঠনিক একক। এরপরে প্রায় 20টা মাইসেলি একসাথে হয়ে তৈরি করে মাইক্রোফাইব্রিল। 20টা মাইসেলি একসাথে হয়ে তৈরি করে কি? মাইক্রোফাইব্রিল তৈরি করে। এবং প্রায় 250টা মাইক্রোফাইব্রিল একসাথে হয়ে কী তৈরি করবে? মাইক্রো মানে ছোটো, মাইক্রো মানে বড়, তাহলে মাইক্রোফিব্রিল তৈরি করবে। মাইক্রোফাইব্রিল তৈরি করবে 250টা মাইক্রোফিব্রিল একসাথে হয়ে। আচ্ছা, আর অনেকগুলো মাইক্রোফিব্রিল যখন একসাথে হয় তখন সেটা তৈরি করে অনেক মাইক্রোফিব্রিল যখন একসাথে হয় তখন সেটা তৈরি করে হচ্ছে তন্তু বা ফাইবার। তখন সেটা তৈরি করে হচ্ছে তন্তু বা ফাইবার। এই হচ্ছে আমাদের কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এই কোষ প্রাচীর যেহেতু উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে তো থাকে না কোষ প্রাচীর, উদ্ভিদ কোষ বা ব্যাকটেরিয়া বা শৈবাল। হ্যাঁ, শৈবালের একটা টাইপ হচ্ছে ডায়াটম, তাই না? তো এইগুলো যেহেতু সবার বাইরের দিকে থাকে, এই জন্য বাইরের যে কোনো আঘাত সবার আগে কোথায় এসে হিট করে? বাইরের যে কোনো আঘাত সবার আগে এসে কোষ প্রাচীরের মধ্যে হিট করে, তাই না? সুতরাং বাইরের আঘাত থেকে কোষকে ভেতরের সজীব অংশটাকে রক্ষা করবে কোষ প্রাচীর। এছাড়া কোষের একটা সুনির্দিষ্ট আকৃতি দান করতেছে কে? কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করতেছে হচ্ছে কোষ প্রাচীর, তাই না? কোষ প্রাচীরকে ভেদ করে পানি আর খনিজ লবণগুলো কোষের ভেতরে যায়, তাই না? কোষ প্রাচীরকে অবশ্যই ভেদ করা লাগবে। তো এই জন্য কোষ প্রাচীর দিয়ে বাইরে থেকে ভেতরে পানি, খনিজ লবণ এগুলো শোষিত হয়। এবং এই যে এই কোষ প্রাচীরের মধ্যপর্দা দিয়েই তো একটা কোষ থেকে আরেকটা কোষ আলাদা হচ্ছে। কোষ প্রাচীরের যে মধ্যপর্দা, এটা দিয়েই একটা কোষ থেকে আরেকটা কোষ আলাদা হচ্ছে, তাই না? আচ্ছা, তো এই কোষ প্রাচীর দিয়ে যখন প্রয়োজনীয় বস্তুগুলো বাইরে থেকে ভেতরে আসে, সেগুলো দিয়ে উদ্ভিদ কোষ প্রয়োজনীয় শক্তি এবং তার কোষে প্রয়োজনীয় যে পদার্থগুলো দরকার সেগুলো সে সিনথেসিস করতে পারে, তৈরি করতে পারে। আর কোষ প্রাচীরের মধ্যে অবশ্যই এই এলাকাটাও আছেই, তাই না? এই এলাকাটা যেটাকে আমরা বলতেছি কূপ এলাকা। এই কূপ এলাকা দিয়ে পাশাপাশি যে কোষ, এই পাশাপাশি কোষের মধ্যে প্রয়োজনীয় বস্তু আদান প্রদান হয়। এছাড়া সেখানে যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে, যেগুলোকে আমরা প্লাজমোডেসমাটা বলছি, এই প্লাজমোডেসমাটা দিয়ে উদ্দীপনা পরিবাহিত হয় একটা কোষ থেকে আরেকটা কোষে। আর এই কোষ প্রাচীরের ভিতরে কোষের যত স্ট্রাকচার থাকে, হ্যাঁ, কোষ প্রাচীরের ভিতরে আমরা যদি দেখি, কোষ প্রাচীর থেকে আমরা আরেকটু ভিতরে আসলে কোষস্থ জড়বস্তু পাবো কোষের ভিতরে। কোষ প্রাচীর ঠিক নিচে থাকে কোষঝিল্লি। এছাড়া কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে। এই সব কিছু মানে কোষ প্রাচীর ছাড়া একটা কোষের মধ্যে যত কিছু থাকে সব কিছু মিলে যেটা তৈরি করে ওর নাম হচ্ছে প্রোটোপ্লাস্ট। ওর নাম কি? ওর নাম হচ্ছে প্রোটোপ্লাস্ট। সুতরাং কোষ প্রাচীর ছাড়া একটা কোষের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়েই তৈরি হচ্ছে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্ট এর মধ্যে আবার দুইটা অংশ। প্রোটোপ্লাস্টের মধ্যে আমরা এখানেই দেখতে পারি, প্রোটোপ্লাস্টের মধ্যে একটা হচ্ছে সজীব, ওর নাম হচ্ছে প্রোটোপ্লাজম। আরেকটা হচ্ছে নির্জীব, ওর নাম হচ্ছে অপ্রোটোপ্লাজম, তাই না? তাহলে একটা হচ্ছে প্রোটোপ্লাজম, আরেকটা হচ্ছে কি? একটা হচ্ছে প্রোটোপ্লাজম আর আরেকটা হচ্ছে অপ্রোটোপ্লাজম। 2 নম্বর এটা। একটা প্রোটোপ্লাজম, একটা অপ্রোটোপ্লাজম। এই দুই ভাগে আমরা প্রোটোপ্লাস্টকে ভাগ করতে পারি।
কোষস্থ যে নির্জীব বস্তুগুলো, এগুলো মূলত কোষের মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়, সারাক্ষণ রিয়াকশান হচ্ছে, তাই না? কোষ, ওর মধ্যে তো প্রচুর কেমিক্যালস আছে, প্রচুর রাসায়নিক পদার্থ আছে, এগুলোর মধ্যে সারাক্ষণ ক্রিয়া বিক্রিয়ার কারণে সাইটোপ্লাজম আর কোষ গহ্বরের মধ্যে বিভিন্ন পদার্থ জমা হয়। এগুলো তরলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, বা ছোটো ছোটো ক্রিস্টাল হিসেবে থাকতে পারে, ফোঁটা হিসেবে থাকতে পারে, বা দানাদার বস্তু হিসেবে থাকতে পারে। এগুলোকে আমরা মূলত 3 ভাগে ভাগ করি। কিছু পদার্থকে আমরা বলি সঞ্চিত পদার্থ, কিছু পদার্থ যেগুলো ত্যাগ হয়, হ্যাঁ, একটা কোষ থেকে বিভিন্ন পদার্থ নিঃসরণ করতে পারে একটা কোষ, সেগুলোকে আমরা বলি নিঃসৃত পদার্থ। আর কোষের মধ্যে যেহেতু বিপাক হয়, তাহলে অবশ্যই কোষের মধ্যে বর্জ্য পদার্থ তৈরি হবে, অবভিয়াসলি বর্জ্য পদার্থ তৈরি হবেই। তাহলে সঞ্চিত পদার্থগুলো হচ্ছে যেগুলো ভালো ভালো পদার্থ, হ্যাঁ, আমরা মনে রাখতে পারি যেগুলো খাবার, আমরা মনে রাখতে পারি এইভাবে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলো হচ্ছে ভালো পদার্থ, এগুলো সঞ্চিত হয়। আর নিঃসৃত পদার্থগুলো হচ্ছে যে কিছু কিছু কোষ তারা হচ্ছে হরমোন তৈরি করতে পারে, তাই না? যেমন উদ্ভিদ কোষ একটা হরমোন তৈরি করে জিবেরেলিন ওর নাম। তারপরে কিছু কোষ আছে পিগমেন্ট তৈরি করতে পারে, এনজাইম তৈরি করতে পারে, নেকটার তৈরি করতে পারে, হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন রস। তো এই রসগুলো তো ক্ষরণ করতে হয়, এই জন্য এগুলো হচ্ছে নিঃসৃত পদার্থ। আর বর্জ্য পদার্থের মধ্যে আছে রেজিন, ট্যানিন, তারপরে হচ্ছে গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়িতাল, খনিজ পদার্থ, এগুলো হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থগুলো যেগুলো একটা উদ্ভিদ কোষের মধ্যে জমা হয়। আচ্ছা, আর জীবিত যে উপাদান সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমটা, এটা হচ্ছে পুরোপুরি স্বচ্ছ না কিন্তু, মানে একদম পানির মতো স্বচ্ছ না, এটা হচ্ছে অর্ধ স্বচ্ছ, হ্যাঁ, অর্ধ স্বচ্ছ, মানে জেলির মতো আর কি, জেলির মতো, তো এই জন্য এটা হচ্ছে অর্ধ স্বচ্ছ, জেলির মতো, এবং এটা হচ্ছে আঠালো, আঠালো, এবং এটা হচ্ছে কলয়েড ধর্মী, কলয়েড ধর্মী। হ্যাঁ, কলয়েড ধর্মী বলতে বোঝায় যে এখানে যে ছোটো ছোটো সাবস্টেন্সগুলো থাকে, পার্টিকেলগুলো থাকে, হ্যাঁ, কোনো কোনো বই অনুসারে এগুলো 1 থেকে 1000 ন্যানোমিটার পর্যন্ত হয়, কলয়েডের যে পার্টিকেলগুলো সেগুলো। তো এগুলো হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে বিস্তৃত অবস্থায় থাকে, এবং এটা কিন্তু জীবিত, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম, সজীব বস্তু, তাই না? ফেলিক্স ডুজার্ডিন এটাকে কি বলছিলেন? সারকোট বলছিলেন। আর পার্কিন যে বলছিলেন সেটাকে প্রোটোপ্লাজম, এগুলো আমরা এর মধ্যেই জানি। তো প্রোটোপ্লাজম এর মধ্যেই জীবের যত কাজ সেটা মূলত প্রোটোপ্লাজমের মধ্যে হয়, সকল জৈবিক কার্যাদি প্রোটোপ্লাজমের মধ্যে হয়ে থাকে। এই জন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি, জীবনের ভৌত ভিত্তি, এটা আসলে একজনের কমেন্ট। কার কমেন্ট? একজন বিজ্ঞানীর কমেন্ট। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে হাক্সলে। আমরা জানি কোষের মধ্যে পানি থাকে, পানি ছাড়া কোষের কোনো 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 ক্রিয়া বিক্রিয়াই হচ্ছে ভালোভাবে সম্পন্ন হইতে পারে না, সুসম্পন্ন হইতে পারবে না। যে কোনো শারীরবৃত্তীয় কাজের জন্য পানি দরকার, কোষের মধ্যে পানি দরকার। পানিকে কি বলা হয়? পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় না? ফ্লুইড অফ লাইফ বলা হয়। আর প্রোটোপ্লাজমের মধ্যে কতটুকু পানি থাকে আমরা জানি? প্রোটোপ্লাজমের মধ্যে 70 থেকে 90% হচ্ছে পানি, 70 থেকে 90% হচ্ছে পানি। আর এই জন্য প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি, প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত জীবনের ভৌত ভিত্তি বলা হয়। যদি কোনো কারণে পানির অভাব হয় তাহলে প্রোটোপ্লাজম শুকাবে, প্রোটোপ্লাজম শুকানোর কারণে কোষ মারা যাবে। আচ্ছা, আমরা তো জানলাম যে প্রোটোপ্লাজম হচ্ছে একটা অর্ধস্বচ্ছ পদার্থ, আঠালো পদার্থ, কলেরধর্মী পদার্থ, তাই না? এবং এটা হচ্ছে একটা বর্ণহীন পদার্থ, বর্ণহীন, ওর কোনো কালার নেই কিন্তু, এবং এরা পানির মতো এত তরলও না কিন্তু। এদের আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি, এসজি মানে স্পেসিফিক গ্র্যাভিটি, এটা কিন্তু পানি থেকে বেশি, পানি থেকে বেশি। তবে হয় কি, এরা কোষের প্রয়োজনে তরল থেকে জেলি, আবার জেলি থেকে তরল এ পরিণত হতে পারে। আমরা এ পাশে দেখাই, তরল থেকে জেলি, আবার জেলি থেকে তরল এ পরিবর্তিত হতে পারে। এবং প্রোটোপ্লাজম কখনো কখনো জমাট বাঁধে। কখন জমাট বাঁধে প্রোটোপ্লাজম? প্রোটোপ্লাজম জমাট বাঁধে, এটা জেলির মতো পদার্থ, হয় কি এটা কখনো কখনো শক্ত হয়ে যায়। কখন শক্ত হয়? যদি আমরা এই প্রোটোপ্লাজমের মধ্যে উত্তাপ দিই, হ্যাঁ, বা অ্যাসিড দিই, অথবা অ্যালকোহল দিই, এগুলো যোগ করলে প্রোটোপ্লাজম হচ্ছে জমাট বাঁধবে। আচ্ছা, আমরা প্রোটোপ্লাজম নিয়ে কথা বলতেছি, তাই না? তো এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম এর মধ্যে যেমন জৈব উপাদান আছে, হ্যাঁ, তেমনভাবে এর মধ্যে অজৈব উপাদানও আছে।
অজৈব উপাদান অবশ্যই থাকবে। জৈব পদার্থ কোনগুলো? জৈব পদার্থের মধ্যে থাকে প্রোটিন, তারপরে কার্বোহাইড্রেট, তাই না? প্রোটিন, কার্বোহাইড্রেট, তারপরে লিপিড, হ্যাঁ, আর বিভিন্ন ধরনের ভিটামিনগুলো, এগুলোই তো হচ্ছে জৈব পদার্থ। আর অজৈব পদার্থ তো অনেক, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন, কার্বন, কপার, জিঙ্ক সহ এগুলোর বিভিন্ন লবণগুলো আছে। তবে প্রোটোপ্লাজমের মধ্যে পানির পরিমাণ সবচেয়ে বেশি। কত পার্সেন্ট? 70 থেকে 90%, এটা যাতে ভুল না হয়। এই প্রোটোপ্লাজমের মধ্যে, উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের মধ্যে পানি ঢুকতে পারে, আবার পানি বেরও হতে পারে। কোন প্রক্রিয়ায়? প্রোটোপ্লাজম পানি গ্রহণ এবং পানি ত্যাগ, পানি গ্রহণ ও ত্যাগ, এটা কোন প্রক্রিয়া হয়? এটা হয় হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া, তাই না? আমরা তো জানি অভিস্রবণ প্রক্রিয়া হচ্ছে দ্রাবকের কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাওয়া, এটাই তো অভিস্রবণ। সুতরাং প্রোটোপ্লাজমের মধ্যে পানি গ্রহণ আর ত্যাগ হয় অভিস্রবণের মাধ্যমে। এখন এই যে প্রোটোপ্লাজমের কথা আমরা বললাম, হ্যাঁ, এই প্রোটোপ্লাজম আমরা যদি কোষ প্রাচীরের একটু নিচে যাই, হ্যাঁ, এই কোষঝিল্লি থেকে শুরু করে একদম ভিতর পর্যন্ত পুরো অংশটাই তো প্রোটোপ্লাজম। কিন্তু এটা কিন্তু স্থির না, এটা কিন্তু সব সময় চলতে থাকে। প্রোটোপ্লাজম কিন্তু সব সময় মুভ করে, এটা কখনো স্থির না। প্রোটোপ্লাজমের এই যে চলন, এই গতিময়তা, প্রোটোপ্লাজমের এই চলন বা গতিময়তা, প্রোটোপ্লাজমের যে মুভমেন্ট, এটাকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজমের চলন, প্রোটোপ্লাজমের মুভমেন্ট। হ্যাঁ, এই যে প্রোটোপ্লাজমের চলন বা প্রোটোপ্লাজমের মুভমেন্ট, এটাকে আমরা বলি আবর্তন, আবর্তন অথবা সাইক্লোসিস, আবর্তন বা সাইক্লোসিস। এখন প্রোটোপ্লাজমের মধ্যে দুই ধরনের চলন দেখা যায়। একটা হচ্ছে প্রোটোপ্লাজম একটা গহ্বরকে কেন্দ্র করে, প্রোটোপ্লাজম একটা গহ্বরকে কেন্দ্র করে একদিকে ঘুরতে থাকে, একটা গহ্বরকে কেন্দ্র করে সে সারাক্ষণ একদিকে ঘুরে, এইভাবেই সে সারাক্ষণ ঘুরে। এটাকে বলা হয় প্রোটোপ্লাজমের একমুখী চলন। কি চলন? প্রোটোপ্লাজমের একমুখী চলন বা একমুখী আবর্তন। হ্যাঁ, এটা দেখা যায় হচ্ছে পাতা ঝাঁঝি এর মধ্যে। পাতা ঝাঁঝির যে প্রোটোপ্লাজমের, পাতা ঝাঁঝির কোষে যে প্রোটোপ্লাজমের চলন, সেটা কিন্তু একমুখী। আর কখনো কখনো হয় কি, প্রোটোপ্লাজমের মধ্যে যে চলনটা হয়, এই চলনটা প্রোটোপ্লাজমের, আমরা যদি এখানে একটা ছবি আঁকার চেষ্টা করি, হ্যাঁ, এই কোষের মধ্যে অনেকগুলো গহ্বর আছে। তো এখানে যে প্রোটোপ্লাজমের চলন, এটা হচ্ছে বিভিন্ন গহ্বরকে কেন্দ্র করে বিভিন্ন দিকে প্রোটোপ্লাজমটা চলতে থাকে, বিভিন্ন গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের বিভিন্ন দিকে চলন হয়। এই ধরনের, অর্থাৎ বিভিন্ন দিকে প্রোটোপ্লাজমের যে চলন, এই চলনকে বলা হয় বহুমুখী আবর্তন। এটাকে বলা হয় বহুমুখী আবর্তন। এই বহুমুখী আবর্তন দেখা যায় কার মধ্যে? এটা দেখা যায় হচ্ছে ট্রেডেস্ক্যান্টিয়ার যে কোষ, এই কোষের প্রোটোপ্লাজমের চলনটা হচ্ছে বহুমুখী চলন। এখন আমরা যদি এই চার্টে আবার ফিরে আসি, আমরা দেখব যে প্রোটোপ্লাজমের তিনটা অংশ। কি কি? প্রোটোপ্লাজমের হচ্ছে তিনটা অংশ। কি কি সেই তিনটা অংশ? প্রোটোপ্লাজমের অংশগুলো হচ্ছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই তিনটা হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। আমরা প্রথমে কোষঝিল্লি নিয়ে কথা বলতে পারি। কোষঝিল্লি বা যেটা আমরা বলতেছি সেল মেমব্রেন, তাই না? কোষঝিল্লি বা সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন হচ্ছে কোষ প্রাচীরের ঠিক নিচে থেকে শুরু। কোষ প্রাচীরের ঠিক নিচের যে অংশটা, এটাই হচ্ছে সেল মেমব্রেন। আমরা একটু ছবিটা ভালো করে খেয়াল করলে দেখব যে এটা হচ্ছে কোষ প্রাচীর আর এটা হচ্ছে কোষঝিল্লি। সুতরাং কোষ প্রাচীরের একদম নিচের অংশটাই হচ্ছে কোষঝিল্লি, কিন্তু কোষঝিল্লি হচ্ছে জীবিত আর কোষ প্রাচীর হচ্ছে মৃত। ফলে কোষঝিল্লি হচ্ছে কোষের সজীব উপাদান। এটা আমরা এই চার্ট দেখলে অবশ্যই বুঝতে পারি যে আমরা এই চার্টে একটা আদর্শ উদ্ভিদ কোষকে দুই ভাগে ভাগ করছি, একটা জড় বস্তু আর আরেকটা হচ্ছে সজীব বস্তু। এই সজীব বস্তুর মধ্যে থাকে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের অংশগুলোকে কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিন ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে অবশ্যই কোষঝিল্লি একটা সজীব অংশ, কোষের একটা সজীব অংশ, তাই না? তো এই যে সেল মেমব্রেন, যেটাকে আমরা কোষঝিল্লি বলতেছি, এই কোষঝিল্লি হচ্ছে, তার আরেকটা নাম কি? তার আরেকটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। কোষঝিল্লি, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন একই জিনিস। এটা হচ্ছে একটা স্থিতিস্থাপক ঝিল্লি, স্থিতিস্থাপক ঝিল্লি, এবং এটা হচ্ছে বৈষম্যভেদ্য ঝিল্লি। বৈষম্যভেদ অর্থাৎ সব পদার্থ কিন্তু এই কোষঝিল্লির মধ্যে আসা যাওয়া করতে পারে না, কিছু স্পেসিফিক সার্টেন পদার্থ কোষঝিল্লি দিয়ে আসা যাওয়া করতে পারে। এবং এই কোষঝিল্লিটা লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি কিছু সাবস্টেন্স, যেগুলোকে বলা হয় লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে হচ্ছে এর মধ্যে লিপিডও আছে, প্রোটিনও আছে। লিপোপ্রোটিন দিয়ে তৈরি, এবং এটা হচ্ছে একটা দ্বিস্তরী ঝিল্লি। দ্বিস্তরী মানে হচ্ছে এটার মধ্যে দুইটা স্তর থাকে, দ্বিস্তরী
ঝিল্লি। হ্যাঁ, তাহলে এই কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন আমরা যেটাই বলি, সেল মেমব্রেন, কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন অথবা প্লাজমা লেমা, লেমা মানেও কিন্তু ঝিল্লি বা আবরণ। হ্যাঁ, প্লাজমা লেমা বলতে পারি বা সাইটো মেমব্রেন বলতে পারি। সাইটো মানে কোষ, সাইটো মেমব্রেন মানে কোষ ঝিল্লি। আচ্ছা, তো এই প্লাজমা মেমব্রেন, এটা আবার প্লাজমা মেমব্রেন এই নামটা এটা আবার দুইজন বিজ্ঞানী দেওয়া। কোন দুইজন বিজ্ঞানী? এটা হচ্ছে বিজ্ঞানী কার্ল নাগেলি এবং ক্র্যামার, এর দেওয়া নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, অনেকে এটাকে এখন বায়োমেমব্রেন বলে। কি মেমব্রেন বলে? বায়োমেমব্রেন। যেহেতু কোষ একটা বায়োলজিক্যাল স্ট্রাকচার, এই জন্য সেটার মেমব্রেনকে বলতেছে বায়ো মেমব্রেন। হ্যাঁ, আর প্লাজমা লেমা এই শব্দটা আবার আরেকজন বিজ্ঞানী ইউজ করতেন। হ্যাঁ, তার নাম হচ্ছে কিউ প্লাওয়ার। কিউ প্লাওয়ার, আমরা একটু ঠিকভাবে লিখি, কিউ প্লাওয়ার। ওনার পুরো নামটা হচ্ছে জে কিউ প্লাওয়ার। কোষঝিল্লির মধ্যে হয় কি কখনো কখনো ভাঁজ দেখা যায় এরকম, এই যে এরকম ভাঁজগুলো দেখা যায়, এই ভাঁজগুলোর নাম হচ্ছে মাইক্রোভিলাই। এগুলোকে কি বলা হয়? ভাঁজগুলোকে বলা হয় হচ্ছে মাইক্রোভিলাই। হ্যাঁ, এক বচনে বলা হয় মাইক্রোভিলাস। এবং হয় কি কখনো কখনো মাইক্রোভিলাসটা কোষের ভিতরে এরকম অনেকটুকু ঢুকে যায়। যখন কোষের ভিতরে মাইক্রোভিলাসটা অনেকটা ঢুকে যায় তখন সেটাকে বলা হয় পিনোসাইটিক কোষ, পিনোসাইটিক ফোস্কা। তখন সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় পিনোসাইটিক কোষ অথবা পিনোসাইটিক ফোস্কা বলা হয়। এখন এই কোষঝিল্লিটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি, মানে এটার গঠন ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন। আমরা মূলত যে মতবাদটা পড়ি সেটার নাম ফ্লুইড মোজাইক মডেল, একটু পরে দেখতেছি ইনশাল্লাহ সেটা। আগে আমরা একটু মতবাদগুলোর নাম জানি। হ্যাঁ, দুইজন বিজ্ঞানী দেওয়া মতবাদ, সেই দুইজন বিজ্ঞানীর নাম হচ্ছে ড্যানিয়েলি আর ডেভসন। এই ড্যানিয়েলি আর ডেভসন এর যে মতবাদ ছিল, এই মতবাদটার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। হ্যাঁ, মানে স্যান্ডউইচের মতো আর কি, এদের দুইটা স্তর থাকে। এই যে উপরের দিকের এই অংশটা এটা হচ্ছে একটা স্তর, আর নিচের দিকের এইটা হচ্ছে আরেকটা স্তর, এবং প্রত্যেকটা স্তরের মধ্যেই লিপিড আর প্রোটিন আছে। হ্যাঁ, আমরা যদি দেখি যে এই যে এই স্তরটা, এটা হচ্ছে প্রোটিন স্তর, এটা হচ্ছে লিপিড। প্রোটিন, এটা লিপিড, তারপর এটা লিপিড, এটা প্রোটিন। সুতরাং প্রোটিনটা হচ্ছে বাইরের দিকে থাকে, দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির ওপরে নিচে প্রোটিন, আর মাঝখানের অংশটা হচ্ছে কি, মাঝখানের এই অংশটা হচ্ছে লিপিড স্তর। এটা হচ্ছে ড্যানিয়েল ডেভসন মডেল। এছাড়া আরও অনেক বিভিন্ন বিজ্ঞানী দেওয়া বিভিন্ন মডেল আছে। হ্যাঁ, যেমন বেনসনের মডেল আছে, লেনার্ড সিঙ্গারের মডেল আছে। হ্যাঁ, রবার্টসনের একটা মডেল আছে, বিজ্ঞানী রবার্টসন, তার হাইপোথিসিসকে বলা হয় ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। তার হাইপোথিসিসের নাম হচ্ছে কি? তার হাইপোথিসিসের নাম হচ্ছে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। হ্যাঁ, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস মানে তার যে মতবাদ, এটা হচ্ছে যে সকল যে মেমব্রেনগুলো বায়োলজিক্যাল মেমব্রেন এগুলো আসলে একই। এটা বাইলেয়ার দিয়ে তৈরি। বাইলেয়ার মানে দুইটা লেয়ার থাকে, দুইটা লেয়ার থাকে। হ্যাঁ, এই বাইলেয়ারগুলো হচ্ছে ফসফেট আর লিপিড দিয়ে তৈরি। এই জন্য এই বাইলেয়ারগুলোকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। কি বাইলেয়ার? ফসফোলিপিড বাইলেয়ার। এই ফসফোলিপিড বাইলেয়ারের মাঝখানে কোথাও কোথাও প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন থাকে। প্রোটিন। হ্যাঁ, প্রোটিন। আচ্ছা, তাহলে দুইটা লেয়ার থাকে। এই যে উপর দিকে ধরলাম এটা হচ্ছে একটা ফসফোলিপিড লেয়ার, নিচের দিকে এটা হচ্ছে একটা ফসফোলিপিড লেয়ার। এই ফসফোলিপিড লেয়ারের কোথাও কোথাও বিভিন্ন রকম প্রোটিন থাকে। বিভিন্ন রকম প্রোটিন থাকে। এই প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ার, এটাকে বলা হয় ইউনিট মেমব্রেন। এটাকে বলা হয় একটা ইউনিট মেমব্রেন। এই জন্য তার হাইপোথিসিসকে বলা হয় ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। তবে বিভিন্ন মডেলের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেল সেটা হচ্ছে দুইজন বিজ্ঞানী দেওয়া। কোন দুইজন বিজ্ঞানী? সেই দুইজন বিজ্ঞানীর নাম হচ্ছে, আমরা এখানে লিখি, সেই দুইজন বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার আর বিজ্ঞানী নিকোলসন। সিঙ্গার আর নিকোলসনের দেওয়া মডেল, এই মডেলের নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলের নাম কি? এই মডেলের নাম হচ্ছে ফ্লুইড এই মডেলের নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। হ্যাঁ, এই মডেল বলে যে কোষঝিল্লি যেটা, এই কোষঝিল্লি হচ্ছে দুইটা স্তর বিশিষ্ট। এটা একটা স্তর, এটা একটা স্তর। সুতরাং কোষঝিল্লি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট এবং প্রত্যেকটা স্তরে ফসফোলিপিড থাকে।
হ্যাঁ, যেমন এখানে ফসফোলিপিড দেখা যাচ্ছে, এখানে ফসফোলিপিড দেখা যাচ্ছে। সুতরাং প্রত্যেকটা স্তরে ফসফোলিপিড থাকে এবং তাদের বাইরের দিকে যে অংশ, অর্থাৎ এই যে এইগুলো গোল গোল যেগুলো না, এগুলো হচ্ছে মূলত ফসফেট। এই ফসফেটগুলো কিন্তু পানিগ্রাহী বা হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে হচ্ছে এগুলো পানি আকর্ষণ করে। আর মাঝখানে যে অংশটা, এই যে এই লেজ দেখা যাচ্ছে, এই লেজটা মূলত এগুলো হচ্ছে হাইড্রোকার্বন দিয়ে তৈরি লেজ। কি দিয়ে তৈরি লেজ? এগুলো হচ্ছে হাইড্রোকার্বন দিয়ে তৈরি লেজ। হ্যাঁ, তো হাইড্রোকার্বন দিয়ে যে তৈরি লেজ, এগুলো হচ্ছে মূলত এগুলো হাইড্রোফোবিক হয়ে থাকে। হাইড্রোফোবিক মানে কি? হাইড্রোফোবিক মানে হচ্ছে এই অংশটা পানিকে আকর্ষণ করে না, এই অংশটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোকার্বন অংশটা কি তাইলে? হাইড্রোকার্বন যে অংশটা, এটা হচ্ছে হাইড্রোফোবিক। আর কোথাও কোথাও স্থানে স্থানে লিপিড অণুর মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রোটিন দেখতে পাই। লিপিড অণুর মধ্যে স্থানে স্থানে আমরা বিভিন্ন ধরনের প্রোটিনগুলো দেখতে পাই। লিপিড অণুর মাঝখানে মাঝখানে প্রোটিন অণুর এই ধরনের বিন্যাস, এটা দেখতে কেমন মনে হয়? এটা হচ্ছে সাগরের তলে যেরকম হিমগুলো ভাসে, আইসবার্গ ভাসে, সেটার মতো মনে হয় না? এই সাদৃশ্যের জন্য এই মডেলের একটা সুন্দর নাম হচ্ছে আইসবার্গ মডেল। কি নাম? এই মডেলকে বলা হয়, এই মডেলের নাম হচ্ছে কি মডেল? এই মডেলের নাম হচ্ছে আইসবার্গ মডেল। আইসবার্গ মডেল। ফ্লুইড মোজাইক মডেল অনুসারে গাঠনিকভাবে কোষঝিল্লির মধ্যে মূলত 4 ধরনের উপাদান থাকে। প্রথমত হচ্ছে এই দুইটা বাইলেয়ার, এটাকে আমরা বলতেছি ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড এর দ্বিস্তর, তাই না? এই জন্য বলতেছি বাইলেয়ার মানে দুইটা স্তর। আমরা যদি একটা ফসফোলিপিড চিন্তা করি, এই যে উপর থেকে এই ফসফোলিপিডটা যদি নিই, তাহলে এটা দেখতে আসলে এরকম, যে মাথার দিকে একটা ফসফেট প্রান্ত থাকে, এই প্রান্তটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে পোলার বা পানিগ্রাহী। আচ্ছা, এর নিচের দিকে এখানে থাকে হচ্ছে এই জায়গায় এই জায়গায় এই জায়গার মধ্যে বসে থাকে হচ্ছে গ্লিসারল। কি বসে থাকে? এই জায়গার মধ্যে বসে থাকে গ্লিসারল। এবং এর নিচে থাকে দুইটা ফ্যাটি অ্যাসিডের ল্যাজ। এই ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে নন পোলার, হাইড্রোফোবিক। এটাই হচ্ছে একটা ফসফোলিপিডের গঠন। এইভাবে দুইটা লেয়ার বরাবর এই ফসফোলিপিডটা দুইটা লেয়ার বরাবর বিন্যস্ত থাকায় এটাকে আমরা বলি ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে যেহেতু এর একটা অংশ হাইড্রোফোবিক এবং বাকি একটা অংশ হচ্ছে হাইড্রোফিলিক, তাই না? একটা অংশ হাইড্রোফিলিক, এই জন্য এই ধরনের গঠনকে বলা হয় কি? এই ধরনের গঠনকে বলা হয় অ্যামফিপ্যাথিক। অর্থাৎ যেই গঠনের একটা প্রান্ত হয় হাইড্রোফিলিক এবং একটা প্রান্ত হয় হাইড্রোফোবিক, সেই গঠনের মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্যই দেখা যায়, এই জন্য এই গঠনকে বলা হয় অ্যামফিপ্যাথিক। মাথার অংশটা, এই যে ফসফেট মাথার অংশ, এটা হচ্ছে পানিগ্রাহী, আর অপর অংশ মানে লেজের অংশটা হচ্ছে পানি বিকর্ষী। এটা গেলে হচ্ছে আমাদের 1 নম্বর উপাদান। গঠনগতভাবে 4 ধরনের উপাদান থাকে। দ্বিতীয় উপাদান হচ্ছে প্রোটিন। এই যে আমরা প্রোটিন দেখতেছি বিভিন্ন, এখানেও প্রোটিন দেখতেছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উপাদান। সুতরাং দ্বিতীয় উপাদান হচ্ছে মেমব্রেন প্রোটিন। মেমব্রেনের মধ্যে কিছু প্রোটিন থাকে, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি মেমব্রেন প্রোটিন। তো এখানে মোটামুটি 3 ধরনের প্রোটিন পাওয়া যায়। একটা হচ্ছে এই ঝিল্লির একদম উপরের সারফেস থেকে শুরু করে নিচের সারফেস পর্যন্ত পুরোটা তলব্যাপী বিস্তৃত থাকে, ঝিল্লির উভয় সারফেস ব্যাপী ব্যাপ্ত থাকে। এই ধরনের প্রোটিনকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। আর যেগুলো এইভাবে বিন্যস্ত না থেকে ঝিল্লির একটা সারফেস বরাবর বিন্যস্ত থাকে, সেগুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল মানে প্রান্তীয়, মানে ঝিল্লির বাইরের দিকে থাকে। আরেক ধরনের প্রোটিন আছে যেগুলো হচ্ছে এই যে এই প্রোটিনগুলো, এগুলো হচ্ছে যে লিপিড কোরের মাঝখানে ঢুকানো থাকে। লিপিড কোর, এই যে দুই পাশে হচ্ছে ফসফোলিপিড, এই লিপিড কোরের মধ্যে এই ধরনের প্রোটিনগুলো হচ্ছে ঢুকানো আছে। এই প্রোটিনগুলোকে বলা হয়, হচ্ছে এইগুলো যে নাম, সেটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এগুলোকে কি বলা হয়? এই প্রোটিনগুলোকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই 3 ধরনের মেমব্রেন প্রোটিন কোষঝিল্লির মধ্যে দেখা যায়। কি কি? ইন্টিগ্রাল প্রোটিন, তারপরে হচ্ছে পেরিফেরাল প্রোটিন, আর হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। আচ্ছা,
এছাড়া কোষঝিল্লির উপরে আর নিচের তলে চিনির স্তর দেখা যায়। চিনির স্তরকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকো নামটা গ্লুকোজ থেকে আসছে, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। তো উপর আর নিচের তলে যে চিনির স্তর দেখা যায় ওকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এখন এই চিনির স্তরটা এটা যদি এই ফসফোলিপিড বাইলেয়ারের প্রান্তের দিকে থাকে, হ্যাঁ, এটা তো একটা ফসফোলিপিড। ফসফোলিপিডের উপর দিকে যদি থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোলিপিড। লিপিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত, এই জন্য নাম হচ্ছে গ্লাইকোলিপিড। আর সেটা যদি প্রোটিনের সাথে এই চেনটা যুক্ত থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট অংশ যুক্ত, এই জন্য সেটার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোলিপিডের সাথে গ্লাইকোপ্রোটিন একসাথে মিলে তৈরি করা হচ্ছে, গ্লাইকোলিপিডের সাথে গ্লাইকোপ্রোটিন একসাথে মিলে যেটা তৈরি করে সেটার নামই হচ্ছে গ্লাইকোক্যালিক্স। হ্যাঁ, আচ্ছা, আমরা তো বললাম কোষঝিল্লির 4টা উপাদান দিয়ে তৈরি। আরেকটা উপাদান কি? আরেকটা উপাদান হচ্ছে কোলেস্টেরল। হ্যাঁ, কোষঝিল্লির স্থানে স্থানে কোলেস্টেরল দেখা যায়। কোষঝিল্লির মাঝখানে স্থানে স্থানে হচ্ছে কোলেস্টেরল দেখা যায়। ধরলাম এইখানে এই জায়গায় হচ্ছে এরকম, বা এই জায়গায় এরকম করে এরকম স্থানে স্থানে কোথাও কোথাও কিছু অংশ থাকে যেগুলো হচ্ছে কোলেস্টেরল। এটা হচ্ছে মূলত একটা স্টেরয়েড জাতীয় পদার্থ। এটা হচ্ছে মূলত একটা স্টেরয়েড জাতীয় পদার্থ। আমাদের দেহের মধ্যে পাওয়া যায় এমন কিছু স্টেরয়েড হরমোনের নাম কি আমরা জানি? টেস্টোস্টেরন, এটা কি স্টেরয়েড হরমোন না? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো কি স্টেরয়েড হরমোন। আচ্ছা, তাহলে এই কোলেস্টেরল হচ্ছে একটা কি? এটা একটা স্টেরয়েড যৌগ। এই যৌগটা এটা পাওয়া যায় হচ্ছে কোষঝিল্লির মাঝখানে মাঝখানে এরকম এরকম করে থাকে আর কি। কোথাও কোথাও ফসফোলিপিড বাইলেয়ারের মাঝখানে মাঝখানে প্রথিত অবস্থায় আমরা কোলেস্টেরল দেখতে পাবো। এই কোলেস্টেরলের গঠনেও একটা ওয়েচ অংশ দেখা যায়, আর একটা হাইড্রোক্সিল গ্রুপ ছাড়া বেশ কয়েকটা রিং থাকে। হ্যাঁ, বেশ কয়েকটা রিং থাকে। তো এই হাইড্রোক্সিল অংশটা এটা হচ্ছে পানিগ্রাহী হয় বা হাইড্রোফিলিক হয়, আর বাকি অংশটা এটা হচ্ছে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী হয়। হাইড্রোফোবিক অথবা পানি বিকর্ষী হয়। এখন এই সিঙ্গার আর নিকলসনের প্রস্তাবিত যে মডেল, ফ্লুইড মোজাইক মডেল, এটা অনুসারে এই প্রোটিন আর লিপিড এগুলো কোথাও ফিক্স হয়ে বসে থাকে না। এগুলো হচ্ছে এই মডেল অনুসারে অনেকটা ভাসতে থাকে। প্রোটিন, কোলেস্টেরল এগুলো ধারণা করা হয় যে ফসফোলিপিডের মধ্যে ভেসে থাকে, ফলে অনেকটা মোজাইকের মতো গঠন তৈরি হয়। মোজাইক তো আমরা নিশ্চয়ই চিনি। তবে রিসেন্ট কিছু রিসার্চে দেখা গেছে যে কোষঝিল্লিটা এটা অনেকটা ফ্লুইডের মতো আচরণ করে। তরল পদার্থ যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যদি একটা ফ্লোরের মধ্যে পানি ছিটায় দিই, এটা কি হবে? এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সুইফটলি মুভ করে, তাই না? এরকম ঝিল্লির এক স্তরে অবস্থিত লিপিডগুলো, ধরলাম এটা একটা লিপিড, এটা হবে কি তরল পদার্থে ভাসতে 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 এটা এখানে চলে যাবে। হ্যাঁ, আবার এটা হবে কি এটাও ভাসতে ভাসতে এখানে চলে যাবে। এরকম ঝিল্লির একই স্তরের মধ্যে লিপিড অণুগুলো স্থান বিনিময় করতে থাকে সারাক্ষণ। তরল পদার্থ যেরকম ফ্লো করে, মুভ করে, সুইফটলি মুভ করে, লিপিড অণুগুলো তরল পদার্থের মতো ভাসতে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। তারা আবার তাদের অক্ষ বরাবর এরকম করে ঘুরতেও পারবে। এই ফসফোলিপিডটা তাদের অক্ষ বরাবর চারদিকে রোটেট করতে পারে। তাহলে এই যেভাবে ঘোরা, এই যে মুভমেন্ট করা, এই মুভমেন্টের একটা সুন্দর নাম আছে। এই ঘোরা, এই যে মুভমেন্ট করা, এই মুভমেন্ট বা ঘোরাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি বলা হয়? এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে এটা দেখা যায় হচ্ছে কোথায়? কোষঝিল্লির মধ্যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায়। ওকে, এখন এই যে পুরো কোষঝিল্লি, হ্যাঁ, আমরা কোষঝিল্লি রাসায়নিকভাবে কী কী জিনিস দিয়ে তৈরি? আমরা যদি বলি কোষঝিল্লির রাসায়নিক গঠন, কোষঝিল্লির রাসায়নিক গঠন, তাহলে আমরা দেখব যে এর মধ্যে প্রোটিনের পরিমাণ হচ্ছে 60-80%। কতটুকু? 60-80%। আর লিপিড হচ্ছে 20-40%। 20-40%। আর পলিস্যাকারাইড থাকে না, কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড থাকে হচ্ছে 4-5%। আমরা জানি আমাদের দেহের বেশিরভাগ এনজাইমগুলো প্রোটিন, তাই না? তাহলে এখানকার যে প্রোটিনগুলো এগুলো হচ্ছে এনজাইম হিসেবে কাজ করতে পারে। এনজাইম হিসেবে প্রোটিনগুলো কাজ করতে পারে। আবার কিছু কিছু প্রোটিন যেমন ইন্টিগ্রাল প্রোটিন, হ্যাঁ, তো এই যে এই পুরোটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। কোনো পদার্থ এখানে আসার পরে ইন্টিগ্রাল প্রোটিনকে একটা চ্যানেলের মতো ব্যবহার করে সে কোষঝিল্লির ভেতর থেকে বাইরে চলে যেতে পারে। কোষঝিল্লির বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে।
এভাবে আসা যাওয়া করতে পারে ইন্টিগ্রাল প্রোটিনকে চ্যানেল হিসেবে ধরে। তাহলে এই ধরনের প্রোটিনগুলোকে বলা হয় বাহক প্রোটিন। কি প্রোটিন? বাহক প্রোটিন। কেন? কারণ এগুলো এগুলো ক্যারি করতেছে, কোনো সাবস্টেন্সকে ক্যারি করতেছে বা বহন করতেছে, এই জন্য এই প্রোটিনগুলোকে বলা হয় বাহক প্রোটিন। তাহলে আমরা এই প্রোটিনগুলোকে এগুলোকে বাহক প্রোটিন হিসেবে পেতে পারি, এনজাইম হিসেবে পেতে পারি। আবার কিছু কিছু প্রোটিন যেমন সারফেস প্রোটিন, তাই না, এই যে সারফেস প্রোটিন বা লিপিড সম্পৃক্ত প্রোটিন, এই প্রোটিনগুলো তো গাঠনিক উপাদান হিসেবে থাকতেছে, তাই না? তাহলে প্রোটিন হতে পারে গাঠনিক প্রোটিন, গাঠনিক প্রোটিন হিসেবেও প্রোটিন কাজ করতে পারে। তবে আমরা যদি তরল পদার্থগুলো ছেঁকে কোষঝিল্লি শুষ্ক ওজন করি, শুষ্ক ওজন মানে সেখানে কোনো ফ্লুইড থাকবে না, কোষঝিল্লি শুষ্ক ওজন করলে এই শুষ্ক ওজনের 75 ভাগই হচ্ছে লিপিড, শুষ্ক ওজনের 75 ভাগই হচ্ছে লিপিড। আর লিপিডের মধ্যে কি থাকে? লিপিডের মধ্যে তো আমরা বললাম যে ফসফোলিপিড থাকে। লিপিডের মধ্যে কি থাকে? লিপিডের মধ্যে থাকে হচ্ছে ফসফোলিপিড। এই ফসফোলিপিড আবার 5 ধরনের হয়। ফসফোলিপিড কয় ধরনের হয়? 5 ধরনের। এর মধ্যে সবচেয়ে সরল ফসফোলিপিড যেটা, সেটার নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। ফসফোটাইডিক অ্যাসিড। ফসফোলিপিড তো আমরা বললাম যে ফসফোলিপিড হচ্ছে লিপিডের সাথে ফসফেট যুক্ত থাকে, এই জন্য ওর নাম হচ্ছে ফসফোলিপিড, তাই না? সবচেয়ে সরল ফসফোলিপিড এই 5টা ফসফোলিপিডের মধ্যে সেটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। আর বাকি 4টা হচ্ছে জটিল প্রকৃতির। জটিলগুলোর মধ্যে প্রাণী কোষে লেসিথিনটা বেশি থাকে। লেসিথিন একটা জটিল ফসফোলিপিড, এটা বেশি পরিমাণে থাকে। বলা হয় যে ঝিল্লির যে ফসফোলিপিড এর মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে লেসিথিন। আর পেঁয়াজের কোষটা একটু এক্সেপশন, হ্যাঁ, পেঁয়াজের কোষে কোষঝিল্লির মধ্যে আরএনএ খুঁজে পাওয়া যায়, কোষঝিল্লির মধ্যে আরএনএ পাওয়া যায়। আচ্ছা, এই তো কোষঝিল্লি। আমরা যদি কোষঝিল্লি এখন কাজ বলি যে সে আসলে কি করে, হ্যাঁ, কোষঝিল্লির কাজ কি? প্রথমত কোষ প্রাচীরে ঠিক নিচে অবস্থান করতেছে কোষঝিল্লি, আর প্রাণী কোষের ক্ষেত্রে তো সবার বাইরের স্তর। তাহলে এটা কোষীয় যত যে স্ট্রাকচার আছে ভিতরে সব স্ট্রাকচারকে এটা ঘিরে রাখছে চারদিক থেকে। ফলে বাইরে যে কোনো প্রতিকূল অবস্থা এটা হচ্ছে কোষঝিল্লি মোকাবেলা করবে। বাইরে যে কোনো প্রতিকূল অবস্থা সেটা কোষঝিল্লি মোকাবেলা করবে, যাতে সেটা অভ্যন্তরীণ যে পদার্থগুলো আছে সেগুলোকে আঘাত করতে না পারে। এছাড়া কোষঝিল্লির মধ্য দিয়ে এখান দিয়ে বিভিন্ন বস্তু আসা যাওয়া করতে পারে, বাইরে থেকে ভিতরে, ভেতর থেকে বাইরে। প্রোটিন দিয়েও আসা যাওয়া করতে পারে, তাই না, বাহক প্রোটিন হিসেবে ইউজ করে। এছাড়া এই যে ঝিল্লি, এই ঝিল্লির মধ্যে যে প্রোটিনগুলো থাকে এই প্রোটিনগুলো কখনো কখনো আমরা বলছি কি হিসেবে কাজ করতে পারে? প্রোটিনগুলো কখনো কখনো এনজাইম হিসেবেও কাজ করতে পারে। আচ্ছা, আর এগুলো হচ্ছে কোষঝিল্লির যে উপাদান এগুলো বিভিন্ন বড় বড় পদার্থগুলো তৈরি করার ক্ষমতা এদের আছে। ম্যাক্রোমলিকিউল, ম্যাক্রো মানে বড়, সুতরাং এগুলো হচ্ছে বিভিন্ন পদার্থ সংশ্লেষ করতে পারে। তাছাড়া কোষঝিল্লির মধ্যে এই কোষঝিল্লির মধ্যে এটা যদি কোষঝিল্লি হয়, কোষঝিল্লির মধ্যে বিভিন্ন রকম ছোট 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 প্রোটিন থাকে, হ্যাঁ, অনেক ধরনের প্রোটিন আমরা দেখছি। আচ্ছা, তো সুবিধা হলো যে কিছু কিছু প্রোটিন রিসিভ করতে পারে ইনফরমেশন। কীরকম ইনফরমেশন রিসিভ করতে পারে? যেমন আমরা কোনো ওষুধ খেলাম, হ্যাঁ, তো কিছু কিছু ওষুধ গিয়ে এই প্রোটিনের উপর গিয়ে বসে, তারপরে এই প্রোটিনটা সেটা কোষের মধ্যে যাবতীয় যে পরিবর্তন দরকার সেই যাবতীয় পরিবর্তন সে কোষের মধ্যে সংঘটিত করে। তাহলে কিছু কিছু প্রোটিন থাকে যেগুলো বিভিন্ন ইনফরমেশনকে রিসিভ করে, বাইরে যে কোনো ইনফরমেশন, সেটা হতে পারে কোনো ওষুধ এসে সেই প্রোটিনের উপরে বসলো, বা কোনো বাইরে থেকে কোনো হরমোন আসলো, হরমোন এসে সেই প্রোটিনের উপরে বসলো, বা নিউরন থেকে কোনো নিউরো ট্রান্সমিটার আসলো। নিউরো ট্রান্সমিটার হচ্ছে নিউরনগুলো একটা নিউরন থেকে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে উদ্দীপনা পরিবহন করার জন্য একটা নিউরন থেকে আরেকটা নিউরনে উদ্দীপনা পরিবহন করার জন্য কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। সেই রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার মানে হচ্ছে নিউরন থেকে নিউরনে ট্রান্সমিশন করবে একটা সিগন্যাল, হ্যাঁ, যেই কেমিক্যালের মাধ্যমে, সেই কেমিক্যালটার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তো এই একটা কোষঝিল্লির মধ্যে কিছু প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো আমরা তো দেখলাম 3 ধরনের প্রোটিন থাকে। তো এর মধ্যে স্পেসিফিক কিছু কিছু প্রোটিন, এগুলো হয় কি বাইরের যে কোনো ইনফরমেশন, যে বাইরে থেকে কোনো হরমোন এই কোষের উপর কাজ করবে কিনা, বাইরে থেকে কোনো নিউরো ট্রান্সমিটার বা বাইরে থেকে কোনো ঔষধ এই কোষের উপর কাজ করবে কিনা, এই তথ্যগুলো রিসিভ করে। এই জন্য কোষঝিল্লিকে বলা হয় বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কোষঝিল্লি কাজ করে। বিভিন্ন রকম তথ্যের ভিত্তি,
তথ্যের ভিত্তি হিসাবে কোষঝিল্লি কাজ করে, সোর্স অফ ইনফরমেশন হিসেবে কোষঝিল্লিটা কাজ করে। এছাড়া নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে কী করে, স্নায়ু উদ্দীপনাগুলো একটা কোষ থেকে আরেকটা কোষে, মানে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে পরিবহন করে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। এছাড়া তো বললাম যে সে কখনো কখনো এনজাইম হিসেবে কাজ করতে পারে, বিভিন্ন প্রোটিনগুলো। এই এনজাইমগুলো হয় কি কখনো একটা কোষ থেকে খরিত হতে পারে, তাই না? সুতরাং কোষঝিল্লি এনজাইম তৈরি করতে পারে, এবং কোষঝিল্লি আরেকটা জিনিস তৈরি করে, এনজাইম ছাড়াও কোষঝিল্লি হচ্ছে অ্যান্টিজেন তৈরি করতে পারে। এনজাইম অ্যান্টিজেন তৈরি করতে পারে কোষঝিল্লি। অ্যান্টিজেন আসলে এমন একটা পদার্থ যেটার অ্যাগেনস্টে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। হ্যাঁ, অ্যান্টিজেন হচ্ছে ছোটো ছোটো কিছু পদার্থ, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো প্রোটিন জাতীয় হয়, প্রোটিন জাতীয় ছোটো 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 কিছু মলিকিউল, এগুলো কোষঝিল্লি তৈরি করতে পারে। আমরা জাস্ট নামটা জেনে রাখি এখন, অ্যান্টিজেন। হ্যাঁ, প্রতিরক্ষা অধ্যায় ইনশাল্লাহ, জুওলজির প্রতিরক্ষা অধ্যায় অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো নিয়ে অনেক পড়াশোনা আছে। তাহলে অ্যান্টিজেন হচ্ছে কিছু ছোটো ছোটো পদার্থ, এই পদার্থগুলো কোষঝিল্লি তৈরি করতে পারে। আর ব্যাকটেরিয়া অধ্যায়ে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ দেখবো যে ব্যাকটেরিয়া অধ্যায়ে ব্যাকটেরিয়া যে কোষঝিল্লি, এই কোষঝিল্লি হয় কি ভেতর দিকে একটু ভাঁজ হয়ে যায়। এই যে কোষঝিল্লি ভেতর দিকে এরকম একটু ভাঁজ হয়, ভাঁজ হয়ে সেটা একটা গঠন তৈরি করে, যে গঠনের নাম হচ্ছে মেসোসোম। কি নাম? সেই গঠনের নাম হচ্ছে মেসোসোম। এই মেসোসোম হচ্ছে ব্যাকটেরিয়ার শক্তি উৎপন্ন করে মেসোসোম। এছাড়া কোষঝিল্লির উপরে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডের যে আস্তরণ, এই আস্তরণ মানে গ্লাইকোক্যালিক্স, এটা দেখে এটা কিসের কোষ বা কোন কোষ এটা শনাক্ত করা যায়। যেমন আমরা নাম ধরে ডাকি এক একজনকে, যে ওর নাম হচ্ছে কামরুল, ওর নাম হচ্ছে ফয়সাল, এরকম করে করে ডাকি না আমরা? নাম ধরে এক একজনকে চিনি, শনাক্ত করি, এক একজনকে রেকগনাইজ করি নাম ধরে। এরকম কোষকে গ্লাইকোক্যালিক্স থেকে শনাক্ত করা যায়। সুতরাং গ্লাইকোক্যালিক্স হচ্ছে কোষের শনাক্তকারী হিসাবে কাজ করে। গ্লাইকোক্যালিক্স এটা হচ্ছে কোষের শনাক্তকারী বা রেকগনাইজার হিসেবে কাজ করে। তাছাড়া শরীরের মধ্যে যখন কোনো রোগ জীবাণু আক্রমণ করে, তখন হয় কি আমাদের যে শ্বেত রক্তকণিকাগুলো আছে সেগুলোও তো কোষ। হ্যাঁ, তো সেগুলো রোগ জীবাণুকে ভক্ষণ করতে চেষ্টা করে। কীভাবে ভক্ষণ করবে? এই যে কোষঝিল্লি, এই কোষঝিল্লি হয় কি ভেতর দিকে এরকম একটু ভাঁজ হয়, ভাঁজ হয়ে সে যে কোনো ব্যাকটেরিয়া, ধরলাম এটা একটা ব্যাকটেরিয়া, যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো প্যাথোজেনিক অর্গানিজম, হ্যাঁ, মানে যেগুলো রোগ জীবাণু সৃষ্টি করে, সেগুলোকে হচ্ছে গিলে ফেলে, গলাধঃকরণ করে ফেলে। সেগুলোকে গিলে সেগুলোকে একদম কোষের ভিতরে নিয়ে আসে। তাহলে যে কোষঝিল্লি একটা ভাঁজ হলো, ভাঁজ হয়ে রোগ জীবাণুকে ভক্ষণ করে ফেললো, এই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তাহলে এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষঝিল্লি কঠিন বস্তুগুলোকে গ্রহণ করে। আর আমরা এই অধ্যায়ে আরেকটা জিনিস দেখছিলাম যে কখনো কখনো মাইক্রোভিলাইগুলো ভেতর দিকে ঢুকে গিয়ে এরকম পিনোসাইটিক ফোস্কা তৈরি করে। এই পিনোসাইটিক ফোস্কার মাধ্যমে মূলত কোষের বাইরে থেকে তরল বস্তু গ্রহণ করে কোষঝিল্লি। সুতরাং কোষের বাইরে থেকে তরল বস্তু গ্রহণ করার প্রক্রিয়া, এটাকে বলা হয় পিনোসাইটোসিস। কোষের বাইরে থেকে তরল বস্তু গ্রহণ করার প্রক্রিয়া হচ্ছে পিনোসাইটোসিস, আর কোষের বাইরে থেকে কঠিন বস্তু গ্রহণ করার প্রক্রিয়া হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস কোষঝিল্লি দিয়ে হয়। আচ্ছা, এছাড়া কোষঝিল্লির মধ্যে বিভিন্ন রকম প্রোটিন থাকে, যেগুলোকে আমরা বলছি মেমব্রেন প্রোটিন, তাই না? আচ্ছা, এই যে মেমব্রেন প্রোটিনগুলো কোষঝিল্লির মধ্যে থাকে, এগুলো হয় কি কখনো কখনো কোষের যে সাইটোস্কেলিটন, আমরা বলছি যে কোষের একটা কোষ, এই কোষের মধ্যে অনেকগুলো অংশ থাকে, তাই না? ছোটো 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 ভিতরে অঙ্গাণু তো থাকে। এছাড়া পুরো কোষকে স্ট্রাকচার বা শেপ দেওয়ার জন্য কোষের মধ্যে একটা স্কেলিটন থাকে, সাইটোস্কেলিটন। এই সাইটোস্কেলিটনের সাথে এই মেমব্রেন প্রোটিনগুলো অনেক সময় দেখা যায় এগুলো যুক্ত অবস্থায় থাকে। হ্যাঁ, সাইটোস্কেলিটনের সাথে মেমব্রেন প্রোটিনগুলো এগুলো যুক্ত হয়ে একটা কোষকে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি, দৃঢ়তা দান করে একটা কোষকে। এছাড়া এটা তো বললামই যে আমাদের যে কোষঝিল্লির মধ্যে যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলোকে হিসেবে কাজ করতে পারে, কখনো কখনো এনজাইম হিসেবে কাজ করতে পারে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ এনজাইম, ওর নাম হচ্ছে অ্যাডিনাইলেট সাইক্লেজ। একটা গুরুত্বপূর্ণ এনজাইম, তার নাম হচ্ছে অ্যাডিনাইলেট সাইক্লেজ। এই এনজাইমটা করে কি কোষের মধ্যে যে এটিপি আছে, এই এটিপিকে এই এনজাইমটা কনভার্ট করে। কিসে কনভার্ট করে? এটিপিকে সে সাইক্লিক এএমপিতে কনভার্ট করে।
এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, 3টা ফসফেট যুক্ত থাকে। আর সেটা যখন একটা চক্রাকার এএমপি অ্যাডিনোসিন মনোফসফেট মানে একটা ফসফেট যুক্ত অ্যাডিনোসিন সেটা চক্রাকার কোনো পদার্থ তৈরি হয়, সেটা হচ্ছে সাইক্লিক এএমপি। সুতরাং অ্যাডিনাইলেট সাইক্লেজ হচ্ছে একটা এনজাইম যেটা এটিপিকে সাইক্লিক এএমপিতে কনভার্ট করে। এই এনজাইমটা কোষঝিল্লির মধ্যে পাওয়া যায়। এছাড়া আরও বিভিন্ন ধরনের এনজাইম থাকে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের বাহক প্রোটিন হিসেবে কাজ করতে পারে, মানে চ্যানেল হিসেবে কাজ করতে পারে, পাম্প হিসেবে কাজ করে, ক্যারিয়ার হিসেবে কাজ করে, তাই না? বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে বিভিন্ন অণু, আয়ন, ইলেকট্রন এগুলোর ট্রান্সপোর্ট করে। আর এরকমভাবে কিছু কিছু প্রোটিন বিভিন্ন ধরনের সিগন্যালকে রিসিভ করে। হ্যাঁ, এই সিগন্যালকে যে রিসিভ করতেছে যে প্রোটিন, সেগুলো আবার একটা সুন্দর নাম আছে, সেগুলোকে বলা হয় রিসেপ্টর। এই রিসেপ্টরের উপর বিভিন্ন হরমোন, নিউরোট্রান্সমিটার বা ড্রাগ এসে বসতে পারে। কখনো কখনো এই রিসেপ্টর এটা তো একটা প্রোটিন, হ্যাঁ, তো এটা হয় কি কোনো একটা পদার্থের সাথে বাইন্ড করার পর এই কোষঝিল্লিটা এটা ভিতর দিকে ভাঁজ হয়ে যায়। কোষঝিল্লিটা ভেতর দিকে ভাঁজ হয়ে সেটা এরকম একটা ভেসিকেল রূপে ছোট ভেসিকেল রূপে সেটা করে কি বিভিন্ন পদার্থকে কোষের ভিতরে নিয়ে নেয়। এই যে আমরা একটু আগে ফ্যাগোসাইটোসিস দেখলাম না, সেম প্রসেস। আমরা একটু আগে দেখলাম ফ্যাগোসাইটোসিস। এই যে এই কোষঝিল্লির মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, হ্যাঁ, যেগুলো রিসেপ্টর হিসেবে কাজ করে। তো এরকম রিসেপ্টর হিসেবে কাজ করার পর সে কোনো একটা ইনফরমেশন রিসিভ করার পর কোষঝিল্লিটা ভেতর দিকে এরকম ভাঁজ হয় কখনো কখনো। ভাঁজ হয়ে, হ্যাঁ, ধরলাম কোষঝিল্লি বাইরে থেকে একটা পুষ্টি উপাদান নিবে, তাহলে একটা ইনফরমেশন আসলো কোষের মধ্যে, কোষঝিল্লি কোনো একটা প্রোটিন সেটা রিসিভ করলো, একটা রিসেপ্টর রিসিভ করার পর একটা নিউট্রিয়েন্ট সেটা করলো কি কোষঝিল্লি এরকম ভেতর দিকে ভাঁজ হয়ে একটা ভেসিকেলের মতো তৈরি করলো। ভেসিকেলের মতো তৈরি করে একসময় এই ভেসিকেলটা এরকম ডিটাচ হয়ে ভেসিকেলটা কোষের মধ্যে চলে আসবে। তাহলে এই যে কোষের মধ্যে ঢুকে গেল, একটা নিউট্রিয়েন্ট ঢুকলো বা কোনো পুষ্টি উপাদান ঢুকলো, হ্যাঁ, বা কখনো কোনো ভাইরাসও ঢুকতে পারে এইভাবে। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় এন্ডোসাইটোসিস মানে কোষের মধ্যে কোনো পদার্থ ঢোকা সেটাই বলা হয় এন্ডোসাইটোসিস। যদি রিসেপ্টর এখানে কাজ করে, রিসেপ্টরের উপর কোনো পদার্থ কাজ করে এন্ডোসাইটোসিসটা ঘটায়, তখন সেই এন্ডোসাইটোসিসকে বলা হয় রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। রিসেপ্টর মিডিয়েটেড রিসেপ্টর মিডিয়েটেড রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস বলা হয় তখন সেটাকে, অর্থাৎ এই জায়গায় রিসেপ্টরটা কাজ করলো। আচ্ছা, এই তো গেল হচ্ছে কোষঝিল্লি। এখন কোষঝিল্লির মধ্যে বিভিন্ন রকম অবস্থা দেখা যায়। কীরকম অবস্থা? যেমন আমরা একটা বললাম যে এখানে মাইক্রোভিলাই, তাই না? এরকম কোষঝিল্লির মধ্যে কখনো কখনো অসংখ্য অভিক্ষেপ দেখা যায়। এই অভিক্ষেপগুলোর নাম হচ্ছে কি? অভিক্ষেপগুলোর নাম হচ্ছে মাইক্রোভিলাই। বিশেষত এটা দেখা যায় যে মানুষের অন্ত্র, এই অন্ত্রের যে এপিথেলিয়াম কোষ, হ্যাঁ, মানে অন্ত্রের বাইরের যে আবরণ, লুমেনের বাইরের দিকে যে আবরণ, হ্যাঁ, সেই আবরণের মধ্যে এপিথেলিয়াম কোষ থাকে। এই যে অন্ত্রের মধ্যে এখান দিয়ে যদি খাবার যাওয়া আসা করে এই জায়গা দিয়ে, হ্যাঁ, তো এখানে যে কোষগুলো থাকে এই যে এপিথেলিয়াল কোষ, এই এপিথেলিয়াল কোষগুলোর মধ্যে এরকম প্রচুর পরিমাণে মাইক্রোফাইব্রিল দেখা যায়। কেন থাকে এই মাইক্রোফাইব্রিলগুলো? এটা সহজে অনুমান করা যায়। কেন থাকা দরকার অন্ত্রের মধ্যে? কেন? কারণ হচ্ছে কোষের শোষণ অঞ্চলটা বৃদ্ধি করা। একটা মাইক্রোফাইব্রিল যেটা এরকম বেঁকে আছে, হ্যাঁ, আমি যদি সেটাকে সোজা করি তাহলে দেখা যাবে এই অংশটা সোজা করলে বিশাল বড় একটা সে জায়গা দখল করবে, সারফেস এরিয়া দখল করবে। তাহলে আমি যদি একটা কোষঝিল্লির একটা তলকে এরকম সোজা করি, সোজা না করে আমি যদি একটা কোষঝিল্লির তলকে এরকম আঁকাবাঁকা করে কয়েকটা অভিক্ষেপ তৈরি করে দিই, তাহলে হয় কি সেটার শোষণ অঞ্চল অনেক বেশি বৃদ্ধি পায়। খাবার যে শোষণ হচ্ছে, এই খাবার অন্ত্র থেকে শোষণ হওয়ার যে অঞ্চল, এই শোষণ হওয়ার অঞ্চল অনেক বেশি বৃদ্ধি পাবে মাইক্রোভিলাইগুলো থাকার জন্য। আচ্ছা, কোষঝিল্লির আরেকটা অবস্থা, সেটা আরেকটু সুন্দর। সেটা ধরলাম এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এটা হচ্ছে তার কোষঝিল্লি, এটা আবার একটা উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষের সবার বাইরের স্ট্রাকচারটার নাম কি? সবার বাইরের স্ট্রাকচারটার নাম হচ্ছে কোষ প্রাচীর। হ্যাঁ, তো দুইটা কোষের কোষ প্রাচীর হয় কি যেই গঠনটা দিয়ে যুক্ত থাকে, এই গঠনের মধ্যে অনেক তন্তু থাকে। এই তন্তুগুলোকে বলা হয়, এই তন্তুগুলোর নাম হচ্ছে টনোফাইব্রিল তন্তু। টনোফাইব্রিল তন্তু। এরকম করে দুইটা কোষ এর কোষ প্রাচীরের মধ্যে যে সংযোগটি, দুইটা কোষের সেল ওয়াল এর সাথে সেল ওয়াল, কোষ প্রাচীরের সাথে কোষ প্রাচীরের যে সংযুক্তি, এটাকে বলা হয় ডেসমোসোম। হ্যাঁ,
নাম থেকে আমরা বুঝতে পারি ডেসমো মানে হচ্ছে বন্ধন, সোম আসছে সোমা থেকে, সোমা মানে হচ্ছে কি, সোমা মানে হচ্ছে কোনো বডি বা দেহ বা বস্তু, তাই না? তাহলে সেল ওয়াল হচ্ছে একটা বডি এর অংশ, বডির পার্ট বা একটা বস্তু, আর আরেকটা কোষের সেল ওয়াল হচ্ছে একটা বডি বা দেহ বা বস্তু। সেই দুইটা বস্তুর মধ্যে সংযোগ হবে কি দিয়ে? ডেসমোসোম দিয়ে, যেটার মধ্যে টনোফাইব্রিল থাকে। হ্যাঁ, আর এছাড়া কোষঝিল্লির আরও বিভিন্ন অবস্থাগুলো হচ্ছে যে কোষঝিল্লির মধ্যে কখনো কখনো এই ধরনের ভেসিকল তৈরি হয়, তাই না? কোষঝিল্লিটা ভিতর দিকে একটু দেবে গিয়ে সেটা আলাদা রূপে একটা ভেসিকল তৈরি করে, এবং এই ভেসিকল দিয়ে যদি কঠিন বস্তু আবৃত অবস্থায় থাকে তখন সেই ভেসিকলটাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল। কঠিন বস্তু আবৃত অবস্থায় থাকলে সেই ভেসিকলটাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল। আর যদি তরল বস্তু আবৃত অবস্থায় থাকে, হ্যাঁ, তখন সেই ভেসিকলকে বলা হয় পিনোসাইটিক ভেসিকল। তরল বস্তু আবৃত অবস্থায় থাকলে সেই ভেসিকলকে বলা হয় পিনোসাইটিক ভেসিকেল। আচ্ছা, এখন পর্যন্ত আমরা কোষ প্রাচীর আর কোষঝিল্লি পড়লাম। এখন এই দুইটার মধ্যে একটু কথা বলি। কোষ প্রাচীর আর কোষঝিল্লির মধ্যে আমরা লিখি যে সেল ওয়াল ভার্সেস সেল মেমব্রেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কোনটা জড় আর কোনটা জীবিত। আমাদের কোষ প্রাচীর হচ্ছে কি? জড়। আর কোষ প্রাচীর হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে জড়, আর কোষঝিল্লি হচ্ছে কি? কোষঝিল্লি হচ্ছে জীবিত। তারপরে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষে থাকে, আর কোষঝিল্লি হচ্ছে কোথায় থাকে? উদ্ভিদ কোষেও থাকে, এছাড়া প্রাণী কোষেও থাকে, তাই না? কোষ প্রাচীর হচ্ছে প্রধানত কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। আর কোষঝিল্লি হচ্ছে কি দিয়ে তৈরি? প্রোটিন থাকে, লিপিড থাকে, আরও বিভিন্ন পদার্থ থাকে, তাই না? প্রোটিন, লিপিড থাকে। তারপরে কোষ প্রাচীরের প্রধান কাজ হচ্ছে কোষের শেপ নিয়ন্ত্রণ করা, আকার আকৃতি নিয়ন্ত্রণ করা, কোষকে দৃঢ়তা প্রদান করা। আর কোষঝিল্লির কাজ হচ্ছে কোষের বাইরে থেকে ভিতরে এবং ভেতর থেকে বাইরে বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ, তাই না? ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ, এবং ভিতরে যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমকে সংরক্ষণ করে কোষঝিল্লি। কোষ প্রাচীরের মধ্যে গৌণ প্রাচীর দেখা যায়, তাই না? মধ্যপর্দা থাকে, এরপর প্রাথমিক প্রাচীর, এরপর গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরের বিভিন্ন সময় বিভিন্ন রকম শেপের জন্য এটার মধ্যে অলঙ্করণ দেখা যায়। হ্যাঁ, অর্থাৎ গৌণ প্রাচীরটা এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিন্যস্ত হয়, এই জন্য এটার মধ্যে অলঙ্করণ দেখা যায়, বিভিন্ন রকম শেপ, বিভিন্ন রকম অলঙ্করণ দেখা যায়। কিন্তু কোষঝিল্লির মধ্যে এই ধরনের কোনো গৌণ প্রাচীর না থাকায় এটার মধ্যে কোনো অলঙ্করণ দেখা যায় না। এই হচ্ছে আমাদের কোষ প্রাচীর আর কোষঝিল্লির মধ্যে কম্পারিজন। ওকে, এরপরে আমরা যদি আবার আমাদের সেই চার্টের দিকে তাকাই, এই চার্টে ফিরে আসি। প্রোটোপ্লাজমের তিনটা অংশ, একটা হচ্ছে কোষঝিল্লি, কোষঝিল্লি ছাড়া আর কি থাকে? আর থাকে হচ্ছে সাইটোপ্লাজম থাকে কোষঝিল্লি ছাড়া, তাই না? আচ্ছা, এখন সাইটোপ্লাজম আসলে একটা বৃহৎ অংশ, এর মধ্যে আবার দুইটা পার্ট, দুইটা ভাগে আমরা ওভারঅল তাকে ভাগ করতে পারি। এটা মূলত একটা কোষের নিউক্লিয়াসের বাইরের দিকে থাকে এবং কোষঝিল্লির ভিতরে আবৃত অবস্থায় থাকে। হ্যাঁ, যেমন এটা হচ্ছে একটা কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরের, এবং এটা হচ্ছে কোষঝিল্লি, কোষঝিল্লির ভিতরে। নিউক্লিয়াসের বাইরে, কোষঝিল্লির ভিতরে বাকি যে পদার্থ থাকে পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। এখন এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা এখানে এরকম বেশ কিছু অঙ্গাণু দেখতে পাচ্ছি, তাই না? এই বেশ কিছু অঙ্গাণু দেখতে পাচ্ছি। এছাড়া অঙ্গাণু ছাড়াও পুরো সাইটোপ্লাজম মনে হচ্ছে না যে একটা কি বলবো, যে একটা দানাদার, একটা অর্ধতরল পদার্থ দিয়ে পুরো সাইটোপ্লাজমটা ভর্তি। হ্যাঁ, এটাকে বলা হয় সাইটোপ্লাজমীয় মাতৃকা। কি বলা হয়? সেটাকে বলা হয় সাইটোপ্লাজমীয় মাতৃকা বা সাইটোমাতৃকা বা সাইটোসোল। সুতরাং সাইটোপ্লাজমের মধ্যে ওভারঅল ব্রড ক্লাসিফিকেশন অনুসারে আমরা তাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা বা সাইটোসোল, এবং আরেকটা হচ্ছে কি বললাম, এবং আরেকটা বললাম হচ্ছে তার মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, যেটাকে বলতেছে কোষ অঙ্গাণু। তারপরে এই যে সাইটোমাতৃকা বা যেটা সাইটোসোল আমরা বলতেছি, হ্যাঁ, এই সাইটোমাতৃকা বা সাইটোসোল এটা হচ্ছে একটা অর্ধতরল দানাদার, এবং এটা হচ্ছে কলয়েডধর্মী তরল পদার্থ। এটারই নাম হচ্ছে সাইটোমাতৃকা অথবা সাইটোসোল। তবে এই সাইটোসোল শব্দটা প্রথম ব্যবহার করেন কে? আমরা সাইটোপ্লাজম নিয়ে এখানে আলোচনা করতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করি। সাইটোসোল এই শব্দটা সর্বপ্রথম আচ্ছা
সাইটোসোল এই শব্দটা সর্বপ্রথম যিনি ব্যবহার করছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী A.H. লার্ডি। তিনি সাইটোসোল শব্দটা প্রথম ব্যবহার করেছেন। এই সাইটোসোলের মধ্যে বা সাইটোমাত্রিকার মধ্যে কি থাকে? সাইটোমাত্রিকার মধ্যে এটা তো অর্ধতরল একটা পদার্থ, তাই না? বা কলয়েডধর্মী তরল পদার্থ। এই যে এখানে লিখলাম আমরা যে সাইটোসোল যেটা সেটা কি? সেটা হচ্ছে অর্ধতরল পদার্থ অথবা কলয়েডধর্মী তরল পদার্থ। কলয়েডধর্মী তরল মানে কিছু দানাদার। দানাগুলো হচ্ছে 1 থেকে 1000 ন্যানোমিটার সাইজের হয়। সেই দানাদার পদার্থগুলো তরল পদার্থের মধ্যে থাকে। এই জন্যই হচ্ছে এটা অর্ধতরল পদার্থ। আচ্ছা, তো এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে মূলত কি থাকে? সাইটোপ্লাজমের মধ্যে মূলত অনেক বেশি পরিমাণে পানি থাকে। সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজমের মধ্যে মূলত অনেক বেশি পরিমাণে পানি থাকে। এই পানির মধ্যে আবার প্রায় 36 রকমের জৈব আর অজৈব পদার্থ পাওয়া যায়। পানির মধ্যে 36 রকমের জৈব আর অজৈব পদার্থ, এগুলো একদম ডিজলভ অবস্থায় থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে। এছাড়া অ্যাসিড থাকে, এনজাইম থাকে, এগুলো তো থাকেই, তাই না? আচ্ছা, তাহলে আমরা সাইটোপ্লাজম নিয়ে পড়াশোনা করতেছিলাম। একটা কোষের মধ্যে নিউক্লিয়াসের বাইরের দিকে এবং কোষঝিল্লির ভেতর দিকে যে অঞ্চলটা থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। হ্যাঁ, এখন এই সাইটোপ্লাজমের মধ্যে বাইরের দিকের যে অঞ্চল, এই বাইরের অঞ্চলটা একটু বেশি শক্ত হয়। বাইরের দিকের অঞ্চল যেটা সাইটোপ্লাজমের মধ্যে, এই সাইটোপ্লাজমের বাইরের দিকের অঞ্চলটা দেখা যায় একটু শক্ত হয় এবং এই অঞ্চলটা দেখা যায় ঘন হয় এবং এখানে এটা হয় হচ্ছে কম দানাদার। এখানে দানার পরিমাণও কম থাকে, কম দানাদার। এই অঞ্চলটাকে বলা হয় একটোপ্লাজম। একটো মানে বাইরে, তাই না? একটো মানে বাইরে, আর সাইটোপ্লাজম থেকে আসছে প্লাজম। তাহলে এই অংশটার নাম হচ্ছে একটোপ্লাজম বা কর্টেক্স। কর্টেক্স অথবা ওকে বলা হয় প্লাজমা জেল। প্লাজমা জেল। আর ভেতর দিকের বাকি ভেতরের যে অঞ্চলটা, ভেতরের অঞ্চলটা এটা হচ্ছে কম ঘন। ভেতরের অঞ্চলটা হয় কম ঘন এবং ভেতরের অঞ্চলটা হয় দানাদার। এই অঞ্চলটা, এটাকে বলা হয় যেহেতু ভিতরে, এই জন্য ভিতরে বলে ওকে বলা হয় এন্ডোপ্লাজম। এন্ডো মানে ভিতরে, সাইটোপ্লাজম থেকে প্লাজম আসলো, ফলে এটার নাম হলো এন্ডোপ্লাজম। এবং সাইটোপ্লাজম তো একটা অর্ধতরল, সাইটোমাত্রিকা যেটা, এটা তো একটা অর্ধতরল জাতীয় পদার্থ। এই জন্য সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব কিন্তু পানি থেকে অবশ্যই বেশি হবে। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, তাই না? কি কি অঙ্গাণু থাকে সাইটোপ্লাজমের মধ্যে? বিভিন্ন ধরনের অঙ্গাণু